আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের বার কাউন্সিল লিখিত প্রস্তুতির মোটামুটি আমরা শেষের দিকে, পরীক্ষাও আমাদের অতি নিকটবর্তী। তো শেষ সময়ে আজকে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের পেনাল কোড। এই যে আমাদের পেনাল কোড অনেক বড় একটা সাবজেক্ট। তো আমরা ট্রাই করেছি আপনাদেরকে যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে বিভিন্ন হ্যান্ডনোটগুলো দেওয়ার জন্য। তো আজকে জাস্ট আমরা সেই জিনিসগুলো একটু বেশি করে আলোচনা করার চেষ্টা করব, যেটা এবারের পরীক্ষায় 100% আসার সম্ভাবনা। এখন এটা থেকেই আসবে এমন কিছুই না। কথাটা হচ্ছে যে যেই জিনিসগুলো আজকে আমরা বলার চেষ্টা করব এগুলো অবশ্যই দেখে যাবেন। এর বাইরে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তো অলরেডি আমরা বলে দিয়েছি গত ক্লাসগুলোতে, তো সেগুলো তো দেখবেনই। কিন্তু আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো দিব এগুলো যাতে আপনি কোনো ক্রমেই মিস না করে যান। তো অনেক বড় সাবজেক্ট আমরা সবাই জানি, তো এই জন্য সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনার কনফিডেন্স লেভেলটা যাতে আপনার ঠিক থাকে। এখন যতগুলাই প্রশ্ন থাকবে যে আপনি প্রতিটারই অ্যান্সার করতে পারবেন এমন বিষয় না, একটা দুইটা আপনার কমনের বাইরেও যেতে পারে। তো এর জন্য ধৈর্য হারা হওয়া যাবে না। যতটুকু আপনি পারবেন অবশ্যই সঠিক নির্ভুলভাবে লিখে আসবেন, এটা হচ্ছে মেইন কথা। যেহেতু পরীক্ষা অতি নিকটবর্তী, তো এর জন্য এখন থেকে সর্বশেষ যে প্রস্তুতি আমরা প্রথমেই বলেছিলাম যে আপনি লেখার জন্য 2টা বা 3টা কলম এখন থেকে রানিং করে রাখেন। কারণ পরীক্ষা কেন্দ্রে আপনি সম্পূর্ণ নতুন কলম দিয়ে লিখতে পারবেন না। তো যে কলম আপনি লিখে অভ্যস্ত, 2টা বা 3টা কলম নিয়ে সেগুলো আলাদা করে রেখে দেন। জাস্ট 28 তারিখে তো আপনার পরীক্ষা। তো আমরা এখানে সর্বপ্রথম প্যানেল কোডের আলোচনার আগে যে জিনিসটা একটু বলে দিতে চাই, যেটা 7টা সাবজেক্টেরই যে কোনো সাবজেক্টেই হোক, যখন আপনাকে কোনো প্রবলেমেটিক প্রশ্ন দেওয়া হবে, তো সেই রকম ক্ষেত্রে 4টা জিনিসের মাধ্যমে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করবেন। প্রথম জিনিসটা, যদি সম্ভব হয়, যদি আপনার সময় থাকে, যদি সম্ভব হয়, তাহলে যেই ঘটনার উপর ভিত্তি করে 2 লাইন বা 3 লাইন যে ঘটনার উপর ভিত্তি করে আপনাকে প্রবলেমেটিক প্রশ্নটা করা হয়েছে সেইটা অ্যান্সারে প্রথমে হেডিংয়ে তুলে ধরার চেষ্টা করবেন, যদি আপনার কাছে সময় থাকে। তাহলে যদি দেখেন যে না আপনার হাতে সময় কম, আপনি পারবেন না, তাহলে ওই প্রবলেমেটিক প্রশ্নের ঘটনার বিবরণ আপনার দেওয়ার দরকার নাই, সরাসরি আপনি চলে যাবেন যে বিচার্য বিষয়। এরপরে হচ্ছে যে এইখানে আপনি যেমন যে সে চুরি করছে কিনা, এটা মার্ডার হয়েছে কিনা, এটা দস্যুতার মধ্যে পড়ে কিনা, বা এখানে আইনজীবী অপরাধ করেছেন কিনা, বিচারক ভুল করেছেন কিনা, তো এই 1 লাইন বা 1.5 লাইনে হচ্ছে আপনার বিচার্য বিষয়। এরপরে হেডিং হবে আপনার আইনগত ব্যাখ্যা, যে আপনি কি মনে করেন বা ওই রিলেটেড কি আইনগুলা দেওয়া আছে, এখানে আপনার জাস্ট পিওর আইনটা এখানে দেওয়া থাকবে। যেমন একটা ঘটনা উল্লেখ করে আপনাকে বলতেছে যে সে চুরি করলো কিনা, কেউ কারো বাসার নিকটবর্তীতে কারো দখলে কোনো একটা জিনিস ছিল, বৃষ্টি আসতেছিল, আপনি তার কাপড় চোপড় নিয়ে আসে এক সাইডে রাখলেন যাতে বৃষ্টিতে ভিজে না যায়, তো এই ক্ষেত্রে ওই ব্যক্তি চুরি করলো কিনা। তো এইরকম ক্ষেত্রে আপনাকে আইনগত ব্যাখ্যাটা দিতে হবে। আপনি যদি শুধু 1 লাইনে বলে দেন যে না সে চুরি করে নাই, তাহলে কিন্তু হবে না। আইনগত ব্যাখ্যা বলতে কি, যে চুরি কাকে বলে, চুরির উপাদানগুলা কি। তাহলে সর্বপ্রথম আইনগত ব্যাখ্যায় আপনাকে দেখাইতে হবে কি, ওই যে পেনাল কোড 1860 378 ধারা মোতাবেক চুরির ক্ষেত্রে নিম্নোক্ত জিনিসগুলোর প্রয়োজন কি। মুভেবল প্রপার্টি হবে, সেটা কারো দখলে থাকবে, তার অনুমতি ছাড়া যখন কেউ অসাধু উদ্দেশ্যে সেটা কি করবে, সরাবে, মুভ করবে, তখন চুরি হবে। তো এইটা হচ্ছে আপনার আইনগত ব্যাখ্যা। এরপরে আপনার আসবেন সিদ্ধান্ত, যে এখন তাহলে চুরিটা হচ্ছে কি হয় নাই। তো যেহেতু তার এখানে ইন্টেনশনটা কি ছিল, গুড ইন্টেনশন ছিল, কোনো ডিসঅনেস্ট ইন্টেনশন ছিল না, তাহলে ওই যে কাপড়গুলো সে সরিয়ে রাখলো এর কারণেও চুরি সংগঠিত হয় নাই। তাহলে যে কোনো প্রবলেমেটিক প্রশ্নের জন্য এই 4টা জিনিস মনে রাখবেন। সময় যদি থাকে 4টা থেকে শুরু করবেন, আর সময় না থাকলে বিচার্য বিষয়। আইনগত ব্যাখ্যা বলতে আপনি ওই জায়গা যে আইন কি বলতেছে আপনার, একই রকমভাবে যে তামাদি আইন থেকে যদি আসে যে একটা ঘটনা বর্ণনা করে দিল যে এখন এই ক্ষেত্রে তামাদির সময়টা বর্ধিত হবে কিনা, তাহলে আইনগত ব্যাখ্যায় আগে 5 নাম্বার ধারায় আপনি উল্লেখ করে দিবেন যে ওই যে উপাদানগুলো আছে, যে এই 5টা ক্ষেত্রে যদি কি করা যায়, যদি উপযুক্ত কারণ থাকে আদালতকে সন্তুষ্ট করাইতে পারে, আদালত বিবেচনামূলক ক্ষমতায় সময়টা বাড়িয়ে দিতে পারে। এটা হচ্ছে আইনগত ব্যাখ্যা। আর সিদ্ধান্তটা কি হবে, যে যেহেতু এখানে একটা উপযুক্ত কারণ ছিল, আদালত সন্তুষ্ট হয়ে চাইলে সময়টা বর্ধিত করে দিতে পারে, এটা আসবে আপনার সিদ্ধান্তের মধ্যে।
তাহলে এই জিনিসটা আপনি কপি পেস্ট 7টা সাবজেক্টেরই যেটাই আসুক প্রবলেমেটিক আপনি এভাবে লেখার চেষ্টা করবেন, আর হাতে সময় থাকলে ওই ঘটনার বিবরণটা দেওয়ার চেষ্টা করবেন যেটার উপর ভিত্তি করে আপনাকে প্রবলেমেটিক প্রশ্নটা করা হয়েছে। এখন চলে আসি আমরা প্যানেল কোডে। তো আমরা অনেক কিছু পড়েছি প্যানেল কোডের, তো এইটা থেকে আমরা যে কাজটা করব শুধু প্যানেল কোডের ক্ষেত্রে আমরা এখানে জাস্ট কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি এবং এগুলো আপনাদের কাছকে ক্লাসের অন্তর্ভুক্ত করেছি। তো এর বাইরেও গুরুত্বপূর্ণ কিছু আছে, সেটাও জাস্ট একটু বলে দিব, আপনি অবশ্যই একটু লিখে রাখার চেষ্টা করবেন। সরাসরি হচ্ছে যেটা আমাদের এই যে 34 নাম্বার কমন যে ইন্টেনশন জিনিসটা আছে, 34 নাম্বার ধারাটা অবশ্যই পড়বেন। আর 149 কমন অবজেক্ট, এই দুটা জিনিস গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। এই দুটা ছোট আকারে অলরেডি আমাদের হ্যান্ডনোট আপনাদের কাছে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন যে কমন ইন্টেনশন, কমন অবজেক্ট। এখন আমরা চলে যাব এইবারের বার কাউন্সিলের পরীক্ষায় যতটুকু আমরা ধারণা করতেছি যে প্রাইভেট ডিফেন্স থেকে আপনার কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে। এখন এই প্রাইভেট ডিফেন্স কি, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, কোন কোন ক্ষেত্রে করা যায় না, এই প্রশ্ন আসলে আপনাকে অনেকগুলো সেকশন মিলিয়ে অ্যান্সারটা করতে হবে। আর যদি বলা হয় শুধু শরীর রক্ষার ক্ষেত্রে কখন প্রাইভেট ডিফেন্সে মৃত্যু ঘটানো যায়, তাইলে একটা নির্দিষ্ট সেকশন দিয়ে অ্যান্সার করা যায়। সম্পত্তি রক্ষার ক্ষেত্রেও চাইলে একটা নির্দিষ্ট দিয়ে করা যায়। কিন্তু যখন আপনাকে ওভারঅল একটা যদি প্রশ্ন করে 10 মার্ক দিয়ে দেয় যে প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার বলতে কি বুঝেন, কখন প্রয়োগ করা যায়, কখন যায় না, তো সেই রকম ক্ষেত্রে আপনাকে অনেকগুলা সেকশন মিলিয়ে অ্যান্সারটা কিন্তু করতে হবে, এটা মাথায় রাখবেন। তো আমরা সর্বপ্রথম দেখি যে আমাদের কোন কোন ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স নাই। তো এটার জন্য আমরা 99 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে আত্মরক্ষার অধিকার নিম্নবর্ণিত 3টা ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো না, মানে এই ক্ষেত্রগুলো আসলে কোনো প্রাইভেট ডিফেন্স থাকবে না। এখন আমরা যদি দেখি 1 নম্বরে আমাদেরকে যে জিনিসটা বলতেছে, কিওয়ার্ডগুলো শুধু মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে এমন কোনো কাজ যা মৃত্যু বা গুরুতর আঘাত, ডেথ অথবা গ্রিভিয়াস হার্ট, এগুলো ঘটার যুক্তিসঙ্গত কোনো কারণ নাই, আশঙ্কা সৃষ্টি করে না। একজন ব্যক্তি আপনার সাথে একটা কাজ করতেছে বা আপনার সাথে কোনো একটা অপরাধ করার চেষ্টা করতেছে যেটাতে আপনার মৃত্যুও ঘটবে না, গুরুতর আঘাতও হবে না, এইরকম কোনো আশঙ্কা আপনার নাই। আর এই কাজটা যারা করতেছে, যদি কোনো সরকারি কর্মচারী যারা হয়, সরকারি কর্মকর্তা যদি কি করেন সরল বিশ্বাসে তার কর্মক্ষেত্রের আওতায়, এমন না যে সে 9টা থেকে 5টা সরকারি ডিউটি পালন করে রাত 10টা ব্যক্তিগত ক্যাপাসিটিতে আপনার কাছে আসছে, সেটা ভিন্ন কথা। তাহলে সরকারি কর্মকর্তা যখন তার অফিসিয়াল দায়িত্ব পালন করার ক্ষেত্রে সরল বিশ্বাসে আপনার কাছে আসছে কোনো একটা কাজ করার জন্য, অফিসিয়াল ক্যাটাগরিতে, তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে না, আর ওই সময় ও তার কাজের দ্বারা আপনার মৃত্যু ঘটারও সম্ভাবনা নাই, গুরুতর আঘাতেরও সম্ভাবনা নাই, যদি এই দুইটা না থাকে, আর উনি যদি আইনের বাইরেও কোনো কিছু করেন, অর্থাৎ একজন সরকারি কর্মকর্তা কিভাবে মানুষের সাথে বা অপরাধীর সাথে, পুলিশ বলেন কিভাবে আচরণ করবে, তার কিছু গাইডলাইন দেওয়া আছে। যদি উনি গাইডলাইনের বাইরেও গিয়েও যদি কোনো কাজ করেন যেটা আইনগতভাবে জাস্টিফাইড না, তারপরেও আপনার কি থাকবে না, ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রাইভেট ডিফেন্স থাকবে না। সহজ উদাহরণ, পুলিশ আসলো ধরেন যে কোনো একটা মামলার ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এখন হয়তো আপনাকে ডাকলো, আপনি শুনেন নাই, সে আসে পিছন দিক থেকে আপনাকে এইভাবে ধরলো, ঘাটটা ধরে একটা থাপ্পড় মারলো, আইনগতভাবে তার মারা এটা জাস্টিফাইড না। এখন কেন মারলো এইটার উপর ভিত্তি করে আপনি কি করতেছেন, তার বিরুদ্ধে প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে পারবেন না। এটা হচ্ছে একদম সহজ উদাহরণ। তার মানে সরকারি কর্মকর্তা যদি আইনগত ত্রুটি বিচ্যুতি সহকারেও কোনো কাজ করতে আসে অফিসিয়াল ক্যাটাগরিতে, আর ওই ক্যাটাগরিতে যদি আপনার মৃত্যু এবং গুরুতর আঘাত এই দুইটা জিনিস হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে না। তাহলে এর ব্যতিক্রমটাও মনে রাখবেন কিভাবে, যদি আপনার কি থাকে, মৃত্যু এবং গুরুতর আঘাতের যদি ভয় থাকে, তাহলে অবশ্যই আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে, এটা মনে রাখবেন। তাহলে 99তে আমরা 3টা জিনিস পাবো। কিওয়ার্ড হিসাবে মনে রাখবেন যে সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি আসে, সেরকম ক্ষেত্রে যদি মৃত্যু এবং গুরুতর আঘাতের ভয় না থাকে, তাহলে আপনার কোনো প্রাইভেট ডিফেন্স থাকবে না তার বিরুদ্ধে, সে এখন যাই করুক, চাই আইনের বিচ্যুতি ঘটাক, সেটা ভিন্ন জিনিস। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে ওই সরকারি কর্মকর্তার নির্দেশে তাকে সহায়তা করার জন্য যদি কোনো কর্মকর্তা কাজ করে, সাধারণ ব্যক্তি হইতে পারে,
তাহলে ওই সরকারি কর্মকর্তার নির্দেশে যদি কোনো ব্যক্তি কাজ করে, সেও যদি সরল বিশ্বাসে কি করে যে ওই সরকারি কর্মকর্তা তাকে যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করার জন্য আপনার কাছে আসে, আর তাতে যদি আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের যুক্তিসঙ্গত যদি কোনো প্রকার কি না থাকে, ভয় না থাকে, তাহলে তার বিরুদ্ধেও আপনার কোনো প্রাইভেট ডিফেন্স থাকবে না। তাহলে কিওয়ার্ডে আমরা মনে রাখবো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যেমন নাই, তার নির্দেশে যদি কোনো ব্যক্তি কাজ করে তার বিরুদ্ধে আপনার প্রাইভেট ডিফেন্সটা থাকবে না। এরপরে 3 নাম্বারটা যেটা, সেটাতে হচ্ছে যে যেখানে আপনি উপযুক্ত কর্তৃপক্ষের বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের যেই শব্দ আপনি ব্যবহার করেন, যেখানে আপনি উপযুক্ত কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার যথা উপযুক্ত সময় আছে, সেইখানে আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে না। কেউ একজন, আপনি দোকানে বসে আছেন, কেউ একজন আপনাকে হুমকি দিল যে সন্ধ্যাবেলা আসতেছি, এত টাকা দিয়ে দিবেন নাইলে আপনারে মেরে ফেলবো। এখন আপনি জানেন সকালবেলা আপনি কি পাইছেন, হুমকি পাইছেন, আপনি চাইলে পুলিশ থানায় যাইতে পারতেন, খবর দিতে পারতেন, তার বিরুদ্ধে একটা জিডি করতে পারতেন, কিছুই আপনি করেন নাই। সন্ধ্যাবেলা সে আসছে, আপনি তার বিরুদ্ধে প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে তাকে মেরে ফেলছেন। তো ওই রকম ক্ষেত্রে কি হবে, আপনার এই অজুহাত খাটবে না, কারণ আপনার কাছে যথা উপযুক্ত সময় ছিল, আপনি একটা পুলিশের সহায়তা নিতে পারতেন, কিন্তু আপনি নেন নাই। তো এরকম ক্ষেত্রে আপনি ফেঁসে যাবেন, আপনার বিরুদ্ধে হত্যা মামলা কিন্তু চলবে। এখন তাহলে আমরা 99 ধারাটা কিওয়ার্ডটা মনে রাখবো, বাকি জিনিসগুলা আপনি নিজের মতো করে লেখার চেষ্টা করবেন, প্রতিটা শব্দ মনে রাখা সম্ভব না। কিওয়ার্ডটা হচ্ছে সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালন করার ক্ষেত্রে সরল বিশ্বাসে যদি আইনের ত্রুটি বিচ্যুতি করেও আপনার বিরুদ্ধে আসে কোনো কাজ করতে, আর তখন যদি মৃত্যু এবং গুরুতর আঘাতের ভয় না থাকে, তাইলে তার বিরুদ্ধে প্রাইভেট ডিফেন্স নাই। একই ক্ষেত্রে যদি সরকারি কর্মকর্তার নির্দেশে কেউ কাজ করে, তাদের ক্ষেত্রেও যদি গুরুতর আঘাত অথবা মৃত্যুর ভয় না থাকে, কোনো প্রাইভেট ডিফেন্স থাকবে না। আর যদি আপনার কাছে পর্যাপ্ত সময় থাকে সরকারি অথবা উপযুক্ত কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার, সেরকম ক্ষেত্রে আপনার কোনো প্রাইভেট ডিফেন্স থাকবে না। তাহলে 99 ধারাটা আপনি অবশ্যই নিজের মতো করে আয়ত্ত করে নেবেন। এই 99 দ্বিতীয় অংশে যেটা বলতেছে যে আমরা প্রাইভেট ডিফেন্স আসলে কতটুকু প্রয়োগ করতে পারবো। এখন এখানে আমাদেরকে যেটা বলতেছে যে সেটা হচ্ছে যে নিজ রক্ষার অধিকার কোনো অবস্থাতেই এমন পরিমাণ ক্ষতির অনুমতি দেয় না যা আত্মরক্ষার প্রয়োজনের অতিরিক্ত হয়। এখন একজন আপনাকে আসছে কি লাঠি দিয়ে মারার জন্য, তো আপনি যখন প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করবেন, ম্যাক্সিমাম তাকে কি তার লাঠিটা সরানোর জন্য যতটুকু আঘাত করার প্রয়োজন ততটুকু করবেন। তো এই ক্ষেত্রে এমন না যে সে লাঠি দিয়ে আসতে মারার জন্য আপনি তারে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেললেন, তখন কিন্তু আপনার প্রাইভেট ডিফেন্স চলবে না। যতই আপনার মৃত্যুর ভয় থাকুক, আপনি বলেন যে সে লাঠি দিয়ে মেরে মেরে আমাকে মেরে ফেলতো, আপনি তারে পিস্তল দিয়ে মেরে ফেলতে পারেন না। তাহলে মূল কথাটা হচ্ছে নিজ রক্ষার অধিকার। এই যে অধিকারটা আমরা দিলাম, এটা কোনো অবস্থায় যতটুকু ক্ষতির প্রয়োজন ততটুকুই করবেন। কাউকে মারার দরকার, আপনি ঠিক আছে তার এক হাতে দুই হাতে আপনি মারছেন, কোনো সমস্যা নাই। আপনি তার মাথায় আঘাত করছেন, পায়ে আঘাত করছেন, গোটা শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছেন, তো সেই রকম ক্ষেত্রে আপনার ওইটা প্রাইভেট ডিফেন্স বলে আমরা ধরবো না। কারণ আইনের কন্ডিশন হচ্ছে শুধু যতটুকু দরকার তাকে নিবারণ করার জন্য ততটুকুই আপনি প্রাইভেট ডিফেন্স নেবেন। এখন এই আমাদের 99 ধারায় দুইটা ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো যদি আমরা সংক্ষেপে করি। ওই যে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আমরা বললাম প্রাইভেট ডিফেন্স চলবে না। এখন হয়তো ওই সরকারি কর্মকর্তা আইসা আপনার পরিচয় দিল না, আপনি চিনেনই না, হয়তো সিভিল ড্রেসে আসছে, যে সে যে একজন সরকারি কর্মকর্তা আপনি জানেনই না, সে পরিচয়ও দেয় নাই, সিভিল ডিফেন্স, সে সিভিল ড্রেসে সে আসছে। তো এইটার ক্ষেত্রে ব্যাখ্যাটা বলতেছে যে আপনি প্রাইভেট ডিফেন্স থেকে বঞ্চিত হবেন না যদি আপনার উপযুক্ত কারণ থাকে, যে আপনি চিনেন না বা সেও পরিচয় দেয় নাই যে সে একজন পুলিশ অফিসার বা সিআইডি বা সরকারি কোনো অথরিটি থেকে আসছে, সে পরিচয় দেয় নাই, যেখানে যুক্তিসঙ্গত কারণ আছে, যে হয়তো তার ড্রেস পরা আছে, তারপরে যদি আপনি বলেন যে না সে পরিচয় দেয় না, এটা খাটবে না। মানে নর্মাল যা তাকে যদি দেখে বোঝা যায় যে সরকারি কর্মকর্তা, তাইলে অতটুকুই যথেষ্ট। কিন্তু সে যদি সিভিল ড্রেসে আসে, আপনার কাছে পরিচয় না দেয়, তখন আপনি আপনার অধিকার প্রয়োগ করতে পারবেন, এখানে কোনো বাধা নাই। তো মূল কথাটা হচ্ছে এখানে সরকারি কর্মকর্তাদের উপর একটা দায়িত্ব আসে যে তারা যখনই কোনো কাজে যাবে, হয়তো সে তার অফিসিয়াল ড্রেসে যাবে অথবা ওই জায়গায় গিয়ে সে কী করবে, তার পরিচয়টা দিবে যে সে হচ্ছে এই কর্মকর্তা, তখন আপনি অধিকার প্রয়োগ করতে পারবেন না, আর না হলে আপনি পারবেন। অথবা একজন ব্যক্তি যে সরকারি কর্মকর্তার হয়ে কাজটা করতেছে তাকে সহায়তা করার জন্য
সে আপনার কাছে আছে না, পরিচয় দিচ্ছে না, তার কাছে কোনো লিখিত আছে, কোনো কিছুই নেই। একজন ব্যক্তি একজন সরকারি কর্মকর্তার সহায়তা করার জন্য, কোনো কাজ করার জন্য আপনার কাছে আসছে, সে কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ নাই তাকে বিশ্বাস করার জন্য। মানে যেমন ধরেন যে আপনার এলাকার একজন চোর বাটপার নেশাখোর ছেলে আইসা বলতেছে যে পুলিশ আমারে পাঠাইছে তোমারে ধরে নিয়ে যাওয়ার জন্য। তো এটা বিশ্বাস করার মতো কোনো যৌক্তিক কারণ কিন্তু নাই। তো ওই জন্য বলতেছে যেখানে যুক্তিসঙ্গত কোনো কারণ নাই যে উনি যে একজন সরকারি কর্মকর্তার হয়ে কাজ করবেন, বা তার কাছে কোনো লিখিত কোনো ডকুমেন্ট বা কোনো কিছুই নেই, অথবা সে যে এই অধিকারটা পাইছে তার কর্তৃত্বের কোনো উৎসাহ জানা নাই, এগুলো যদি জানা না থাকে তাইলে আপনি ওই যে প্রাইভেট ব্যক্তি তার বিরুদ্ধে আপনার প্রাইভেট ডিফেন্সটা থাকবে, এখানে কোনো বাধা নাই। তার মানে এই দুটা ব্যাখ্যায় এই জিনিসটা ক্লিয়ার করে দিল যে সরকারি কর্মকর্তা হইলে সে যদি পরিচয় না দেয় অথবা যদি উপযুক্ত কারণ থাকে, বিশ্বাস থাকে যে ইনি সরকারি কর্মকর্তা না, তার বিরুদ্ধে আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে। আর সরকারি কর্মকর্তার অধীনে হয়ে যদি কেউ কাজ করে, সেখানে যুক্তিসঙ্গত কারণ হিসাবে বুঝতে হবে যে উনি কাজ করতেছেন, অথবা তার কাছে লিখিত থাকবে কোনো কর্তৃত্ব যে উনি পাইছেন, সেখানের উৎসটা তাকে জানাইতে হবে। এমনও হইতে পারে যে আপনার কাছে আসতে আপনি বিশ্বাস করতেছেন না, সে মোবাইলে কথা বলায় দিল, তো এখন বলার পরেও যদি আপনি তখন বিশ্বাস না করেন সেক্ষেত্রে আপনার ফল্ট হবে। কিন্তু তার কাছে কোনো কাগজ নাই, যুক্তিসঙ্গত কোনো কারণ নাই, সে আপনারে এতটুকু বিশ্বাস করাইতে যদি কি হয় যে সে একজন সরকারি কর্মকর্তাকে সহায়তা করতেছে, যদি ফেল করে তাহলে আপনার প্রাইভেট ডিফেন্সটা থাকবে। তার মানে দুইটা ব্যাখ্যা হচ্ছে আমাদের, প্রথম দুইটার ব্যতিক্রম, যে যেখানে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আমার ডিফেন্স ছিল না, ডিফেন্স থাকবে যদি সে পরিচয় দিতে ব্যর্থ হয় অথবা যুক্তিসঙ্গত কারণ থাকে যে তাকে মিথ্যা প্রমাণ করার। আর তার অধীনে যারা কাজ করবে তাদের ক্ষেত্রেও লিখিত থাকতে হবে, অথবা যুক্তিসঙ্গতভাবে আমাদেরকে এতটুকু বিশ্বাস আসতে হবে, রিজনেবল যে কোনো একটা আমাদের সেখানে যাতে জিনিস থাকে যে উনি সরকারি কর্মকর্তাকে সহায়তা করার জন্য কাজ করতেছে। এরপরে আমরা চলে আসি 100 নম্বর ধারাটা, যেটা আমরা অলরেডি এমসিকিউর জন্য সবাই মুখস্থ করেছি। এটা আবার পড়তে হবে, আবার মুখস্থ রাখতে হবে আপনাকে, যে কোন কোন ক্ষেত্রে আমরা আমাদের শরীর রক্ষার ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবো, এটা কোনো অপরাধ হিসাবে গণ্য হবে না। শুধু আপনার নিজের শরীর না, আপনার নিকটবর্তী আরও যারা আছে সবার। আমরা যখনই বলি কোনো প্রকার যে শরীর রক্ষার ক্ষেত্রে, আপনার নিজের শরীর হইতে পারে অথবা আপনার আশেপাশে কোনো ব্যক্তির শরীর রক্ষার ক্ষেত্রেও আপনি ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবেন। এখন যদি আমরা দেখি সেটা যে জিনিসটা বলতেছে যে সর্বপ্রথম আমরা 100 ধারা যা কিছু আমরা অনুসরণ করব আগে ওই 99 ওই জিনিসটা সাপেক্ষে, মানে 99তে যে আমরা তিনটা জিনিস বললাম যে এই রকম ক্ষেত্রে কি থাকবে না, প্রাইভেট ডিফেন্স থাকবে না, তাহলে পূর্ববর্তী ধারায় বর্ণিত মানে সেকশন 99-এ বর্ণিত সীমাবদ্ধতা সাপেক্ষে। তার মানে আপনার কাছে যেমন বললাম সকালে আপনাকে হুমকি দিচ্ছে বিকেলে আসছে মারার জন্য, আপনি তারে গুলি করে মেরে ফেলছেন, তো এরকম ক্ষেত্রে 99তেই আপনি ফেসে যাবেন, 100 ধারার আপনি কিন্তু সুবিধাটা পাবেন না। তার মানে 99 সীমাবদ্ধতা সাপেক্ষে তারপরে কি করা যাবে, আমরা আক্রমণকারীর মৃত্যু ঘটানো বা অন্য কোনো প্রকার ক্ষতি আমরা করতে পারবো। কোন কোন ক্ষেত্রে, এখন এখানে 6টা ক্ষেত্র দেওয়া আছে, কিওয়ার্ডগুলো মনে রাখবেন। পরীক্ষায় যদি আসে আপনি চাইলে 1 2 3 4 আকারে 6 পর্যন্ত লিখতে পারেন। যদি আপনার নাম্বারিং করতে সমস্যা হয় এভাবে এরো চিহ্ন দিয়েও আপনি লিখতে পারেন, যেটা আপনার জন্য ভালো হয় আপনি সেভাবে লিখেন, সমস্যা নেই। তাহলে 1 নম্বরে যেটা, যে এমন আক্রমণ, অ্যাসল্ট বলা আছে, এমন আক্রমণ যেখানে যুক্তিসঙ্গতভাবে মৃত্যুর আশঙ্কা জন্মায়। ওই ব্যক্তি আপনাকে এমন আক্রমণ করতেছে যার কারণে আপনি চিন্তা করতেছেন বা উপযুক্ত একটা গ্রাউন্ড তৈরি হয়েছে যে আপনার মৃত্যু ঘটতে পারে। যেমন কেউ আপনার দিকে পিস্তল ধরে আছে, তার মানে কি এখানে একটা আশঙ্কা আছে যে যে কোনো সময় সে গুলি করে দিতে পারে। তো তখন আপনার কি হয়ে যাবে, আপনার প্রাইভেট ডিফেন্স অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে কেউ যদি এমন আক্রমণ করে যেখানে যুক্তিসঙ্গতভাবে মৃত্যুর আশঙ্কা জন্মায়, এই একটা জিনিস হইতে পারে। অথবা এমন আক্রমণ যেখানে যুক্তিসঙ্গতভাবে গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা আছে। অথবা যেটাকে আমরা সংক্ষেপে বলে যে যেই ক্ষেত্রে ধর্ষণের উদ্দেশ্যে কেউ আক্রমণটা করে, যে একদম যে ধর্ষণ সংগঠিত হইতে হবে এমন কোনো কথা না। একজন মেয়ে হয়তো রাতের বেলা একা যাচ্ছে, এখন কোনো পুরুষ যদি আসে তাকে কি করে, আক্রমণ করে। এখন চাই সে তাকে স্পর্শ করতে পারুক বা না পারুক, তার একটা যে আঘাত করার যে তার একটা চিন্তা ভাবনা, অ্যাসল্টের সে তো একটা জিনিস উদ্ভব ঘটাইছে। এখন তার শরীরের কাছে আসার আগেও যদি কি হবে, তার প্রাইভেট ডিফেন্সটা অ্যাক্টিভ হবে, চাইলে ওই মহিলা ওই পুরুষকে হত্যাও করতে পারে।
তাহলে মূল কথাটা হচ্ছে এখানে আমরা জাস্ট কিওয়ার্ডটা মনে রাখবো যে ধর্ষণ। এরপরে 4 নম্বরে বলতেছে যে 3 নম্বরটা ছিল আমাদের শুধু মহিলার জন্য, এখন 4 নম্বরটা হচ্ছে আমরা যেমন পেনাল কোডের 377 ধারায় যেটা জানি যে আনন্যাচারাল লাস্ট, অপ্রাকৃতিক যে যৌন লালসার যে অপরাধগুলো আছে এইগুলা চরিতার্থ করার জন্য যদি কেউ কি করে আক্রমণ করে, সেই রকম ক্ষেত্রেও আপনি প্রাইভেট ডিফেন্সে তার মৃত্যু ঘটাইতে পারবেন। এরপরে হচ্ছে 5 নম্বরে কেউ যদি এখানে যে জিনিসটা হয়, বাংলাটা এখানে অন্য হয়ে গেছে, তো ওই আমরা কি করব, এটার ক্ষেত্রে মানুষ্যহরণ এবং অপহরণ দুটা জিনিস দেওয়া আছে। ওই দুইটা জিনিস করার উদ্দেশ্যে যদি কেউ আক্রমণ করে, অপহরণ এবং যদি আমরা বলি মানুষ্যহরণ, যদিও কিডন্যাপিং এবং অ্যাবডাকশন মোটামুটি আমাদের এমন কনফিউজিং করে যে কোনটা কিডন্যাপিং কোনটা অ্যাবডাকশন হবে আমাদের কিন্তু সমস্যা হয়ে যায়। তো কিডন্যাপিংটা হচ্ছে আমাদের মানুষ্যহরণ আর অ্যাবডাকশন হচ্ছে অপহরণ। যদি সেখানে কি করা হয় মনুষ্যহরণ অথবা অপহরণের, সেখানে আপনার নিশ্চিত আপনি একা যাচ্ছেন, কেউ গাড়ি থামায় আপনাকে উঠাইতে চাচ্ছে গাড়ির মধ্যে, তার মানে কি একটা আপনার ভয় হয়ে গেল, একটা রিজনেবল গ্রাউন্ড তৈরি হইলো, সে আপনারা অপহরণ করে নিয়ে যেতে পারে, তখন আপনার এই ধারার অধীনে আপনি তারে মৃত্যু ঘটাইতে পারেন। সেই ব্যক্তিরা পাশে যিনি দাঁড়ায় আছেন উনিও কিন্তু মৃত্যু ঘটাইতে পারেন। এখানে আমাদের অনেকেরই কনফিউশন থাকে যে যার প্রতি অপরাধটা স্বীকার হচ্ছে শুধু হয়তো উনিই পারবেন। প্রাইভেট ডিফেন্স আপনি কিন্তু অন্য জনের জন্য করতে পারেন। তো একজনকে ধরে তুলে নিয়ে যাচ্ছে, আপনি সাইটে আছে, আপনি ওই বাকিগুলার গুলি করে মেরে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ একটা রিজনেবল অবস্থা তৈরি হয়েছে যে এরা অপহরণ করে নিয়ে যাচ্ছে। এরপরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে অন্যায়ভাবে কাউকে আটক রাখার জন্য উদ্দেশ্যে এমন পরিস্থিতিতে কেউ আক্রমণ করতেছে যেখানে আক্রান্ত ব্যক্তি যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করে যে সে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সহায়তা পাবে না। অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে এমনভাবে ইল্লিগালি কনফাইন করে রাখতেছে যে তাকে যদি ধরেন, একটা যদি আমরা বলি আপনি কারো বাসায় গেলেন, তো আপনি ভালোভাবেই বাসায় গেছেন, বাসায় যাওয়ার পর আপনি বুঝতে পারলেন যে আপনি ভুল জায়গায় চলে এসেছেন, যে এই ব্যক্তিটা আপনারে গুম করে রাখবে আর কোনোদিন বাইরে আসতে দিবে না, এরকম রিজনেবল যদি আপনার কাছে সন্দেহ হয়, তো সেই রকম ক্ষেত্রে আপনি সেখান থেকে বের হয়ে আসার জন্য প্রাইভেট ডিফেন্স কিন্তু প্রয়োগ করতে পারবেন। তাহলে অন্যায়ভাবে কাউকে আটক রাখার উদ্দেশ্যে যদি এমন পরিস্থিতিতে কেউ আক্রমণ করে যেখানে আপনার মনে হবে যে আপনি পুলিশের বা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার মতো সেই সুযোগ আপনার হবে না, তখন আপনি এই প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে পারবেন। তাহলে আমরা যেই কিওয়ার্ডগুলো হিসাবে এগুলো মনে রাখবো, এক নম্বর হচ্ছে যদি আমাদের মৃত্যুর সম্ভাবনা থাকে, গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে, ধর্ষণের সম্ভাবনা থাকে, আনন্যাচারাল লাস্টের সম্ভাবনা থাকে, কিডন্যাপিং অথবা অ্যাবডাকশনের সম্ভাবনা থাকে, অথবা আমাদের রংফুল কনফাইনমেন্টের সম্ভাবনা থাকে। তাহলে এই 6টা যাতে আমাদের ভুল না হয়, পরীক্ষায় যদি আসে আপনি 1 বাই 1 লিখে দেওয়ার চেষ্টা করবেন। এখন এই 100-র সাথে যদি যে কোন কোন ক্ষেত্রে আপনি নিজের শরীর রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটাইতে পারবেন, এইটার পাশাপাশি আপনার যদি 4 মার্ক 5 বা 6 মার্কও দিয়ে দেয়, তখন এইটার পাশাপাশি ট্রাই করবেন বাকি দুইটা সেকশন লিখে দেওয়ার জন্য। তো বাকি দুইটাতে কি আছে, অতটা কিছুই নেই। 101-এ বলতেছে যে মৃত্যু ব্যতীত ভিন্ন কোনো প্রকারভাবে আপনি কাজটা করতে পারবেন। যদি 101-এর কন্ডিশন আসে তাহলে তো আপনি তাকে মেরেই ফেললেন, কোনো অপরাধ হইল না। কিন্তু 101-এর মধ্যে না আসলে তাইলে আপনি কেমন প্রাইভেট ডিফেন্স নিতে পারবেন, সেটা আপনার 101 বর্ণনাটা করে। তো এখানে বলতেছে যদি অপরাধটি পূর্ববর্তী ধারায় মানে 100 নম্বরে যে কন্ডিশন দেওয়া আছে ওই শ্রেণীর মধ্যে না পড়ে, তাহলে নিজ দেহ রক্ষার ক্ষেত্রে অথবা আপনার আশেপাশে যারা আছে তাদের দেহ রক্ষার ক্ষেত্রে আপনি অধিকার প্রয়োগ করে আক্রমণকারীর মৃত্যু ঘটাইতে পারবেন না। এটা হলো বাধা। তাহলে যখনই আপনার ওই জিনিসটা চাবে আপনি পরীক্ষায় তার পরবর্তী 101 নাম্বারটাও দিয়ে দিবেন যে 101-এর মধ্যে না পড়লে আমরা ওই ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবো না। যদি মৃত্যু ঘটাই তখন আমরা এক্সেপশন দাবি করতে পারবো না, প্রাইভেট ডিফেন্স ওইটা আমরা দাবি করতে পারবো না। তাহলে আমরা কি করতে পারবো, মৃত্যু ব্যতীত অন্যান্য যা কিছু আছে আপনি সেটা করতে পারবেন, আঘাত করেন, গুরুতর আঘাত করেন, সেটা করতে পারবেন, কিন্তু মৃত্যু ঘটাইতে পারবেন না। তাহলে 101-এ আপনি জাস্ট কিওয়ার্ড মনে রাখবেন যে 100 নম্বরের যদি কন্ডিশনগুলোর মধ্যে না আসে তাইলে আমরা তার মৃত্যু ঘটাইতে পারবো না, মৃত্যু ব্যতীত অন্য কিছু করতে পারবো, সেটা আঘাত হোক অন্য কোনো প্রকার শারীরিক আক্রমণ হোক সব কিছু আপনি করতে পারবেন, কিন্তু মৃত্যু আপনি ঘটাইতে পারবেন না।
এখন 102টা হচ্ছে যে কখন আপনার শুরু হবে, প্রাইভেট ডিফেন্সটা কতক্ষণ পর্যন্ত থাকবে। তো এরকম ক্ষেত্রে আমাদের শরীরের ক্ষেত্রে যেটা বলতেছে যে যখন কোনো ব্যক্তির দেহের বিরুদ্ধে অপরাধ সংগঠনের প্রচেষ্টা বা হুমকি হয়, দুইটা জিনিস, একটা হচ্ছে কেউ আক্রমণ করলো, আর একটা হচ্ছে যে কেউ আপনাকে থ্রেট করতেছে যে এখনই আক্রমণটা আপনার কাছে হবে। দুইটা জিনিস হইতে পারে, যে কেউ প্রচেষ্টা করতেছে অথবা এখনো করে নাই, হুমকি দিচ্ছে। তো যুক্তিসঙ্গত বিপদের আশঙ্কা, রিজন টু বিলিভ, যেটা আমরা পেনাল কোডে ডেফিনেশনে পড়েছি, যে যেখানে রিজন টু বিলিভ মানে একটা উপযুক্ত অবস্থা তৈরি হয়, তখনই দেহের আত্মরক্ষার অধিকার শুরু হয়, যদিও অপরাধটি এখনও সংগঠিত নাও হয়ে থাকতে পারে। অর্থাৎ যেমন ধরেন যেটা আমরা বললাম, আপনার বাসায় যদি চোর ঢুকে, যে চোর ঢুকছে আপনি বুঝতে পারছেন, তো এই রকম ক্ষেত্রে আপনার প্রাইভেট ডিফেন্সটা কিন্তু শরীরের ক্ষেত্রে এখনো অ্যাক্টিভ হয় নাই। অন্য ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে সেখানে আমরা আসব। এখন যখন দেখল চোর আপনাকে দেখতে পারলো, সে পিস্তল বের করলো, যখনই দেখতে পারলো পিস্তলটা বের করলো, এখন আপনার দিকে তাকও করে নাই, সে হাত দিছে প্যাকেটের মধ্যে, তার যেই জ্যাবের মধ্যে, তো তখনই আপনার প্রাইভেট ডিফেন্স অ্যাক্টিভ হয়ে গেল। আপনি তাকে নিবারণ করার জন্য তার মৃত্যু ঘটাইতে পারেন, কোনো সম্ভাবনা নাই। তো ওই জন্য বলতেছে যে প্রচেষ্টা অথবা হুমকি, দুইটার ক্ষেত্রে যে কোনো একটার ক্ষেত্রেই কি হয়ে যাবে, আপনার এটা হয়ে যাবে। এবং যতক্ষণ সেই বিপদের আশঙ্কা থাকে ততক্ষণ এই আত্মরক্ষার অধিকার বজায় থাকবে। এখন ধরেন যে আপনাকে চোরে হুমকি দিল, তারপরে আবার সে দরজা খোলা দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে, পিছনের দিক থেকে আপনি তাকে গুলি করে মারতে পারবেন না, কারণ যখনই সে পিছনের দিকে চলে গেল, আপনার ওই যে আশঙ্কা যেটা ছিল সে আপনারে মেরে ফেলবে, গুলি করবে, সেটা কিন্তু নাই। তো তখন আর আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে না। তার মানে আপনি এই যে দরজার বাইরে যদি পিছন থেকে তাকে গুলি করে হত্যা করেন, আপনার বিরুদ্ধে হত্যা মামলা চলবে, কোনো প্রাইভেট ডিফেন্স চলবে না, যদিও সে অপরাধ করার জন্য আসছে, তাতে কিছু আসে যায় না। তাহলে আমরা 100, 101 আর 102 এই তিনোটা ছোট্ট করে ধারণা রাখবো। যদি আমাদেরকে চলেও আসে যে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, এই প্রশ্ন লিখতে গিয়ে আমরা বাকি 101, 102টা দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আপনি কমপ্লিট প্যাকেজটা দিতে পারেন, নাম্বার আপনি 6 পাবেন, 5 পাবেন। আর 100 নাম্বার লিখলে যে আপনি পাবেন না এমন না, কম দিবে। এটা তো আর এমসিকিউ না যে সঠিক হইলে আপনার টোটাল দিয়ে দিবে। এটা আমরা যেমন লিখিত পরীক্ষায় পাশ করে আসছি, 10-এর মধ্যে 9 পাইতেন, 6 পাইতেন, 7 পাইতেন, ওই রকম। তো এই জন্য আপনি এই তিনটা সেকশন উল্লেখ করে যদি অ্যান্সারটা করেন, তখন আমরা ধরে নিব যে আপনি কমপ্লিট একটা কনসেপ্ট ক্লিয়ার করছেন, যে 6টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাচ্ছে, এর বাইরে হইলে মৃত্যু ঘটানো যাবে না, অন্য যে কোনো জিনিস করা যাবে। আর এটা শুরু হবে তখন যখন একটা রিজনেবল উপযুক্ত পরিবেশ সৃষ্টি হইল, যখনই আশঙ্কাটা চলে গেল, আপনার প্রাইভেট ডিফেন্সও চলে গেল। এরপরে চলে আসি আমরা সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। এখন সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আমাদের যে প্রাইভেট ডিফেন্স, এটাও ওই 99 ব্যতিক্রম সাপেক্ষে। তাহলে সেকশন 99-এ যে তিনটা ব্যতিক্রম দেওয়া আছে, ওই তিনটা ব্যতিক্রম সাপেক্ষে আমরা সম্পত্তি রক্ষার ক্ষেত্রেও কোনো ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবো বা অন্য কোনো প্রকার ক্ষতি করতে পারবো, যদি সে অপরাধের ফলে আত্মরক্ষার অধিকারের প্রয়োজন পড়ে। কেমন? 1 নম্বর হচ্ছে কেউ যদি কি করতে আসে, আপনার দস্যুতা বা রবারি করতে আসছে। 2 নম্বরে হচ্ছে রাতের বেলায় কেউ আপনার কি করতেছে, হাউস ব্রেকিং করতেছে, আপনার বাড়িতে সে প্রবেশ করতেছে। 3 নম্বর হচ্ছে কেউ মিসচিপ করতেছে, কি দ্বারা? আগুন দ্বারা। কেউ আপনার দোকান, বাড়িঘর, কোনো জায়গা আছে সেখানে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিবে, এইরকম অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষতি সাধন, মিসচিপ বাই ফায়ার। আপনার বাসস্থান হইতে পারে, আপনার যে কোনো গুদামঘর হইতে পারে যেখানে আমরা সম্পত্তি রাখি, অথবা টেন্ট বা তাঁবু হইতে পারে যেখানে মানুষ থাকে, অথবা জাহাজ হইতে পারে। এই জায়গাগুলোতে যদি কি করতে চায়, কেউ যদি আগুন লাগিয়ে ক্ষতি সাধন করতে চায়, সেই রকম ক্ষেত্রে আপনি ওই ব্যক্তির মৃত্যুও ঘটাইতে পারবেন। আর 4 নম্বরে যেটা বলতেছে যে চুরি বা থেফট, মিসচিপ বা ক্ষতি সাধন, এবং হাউস ট্রেসপাস, তিনটা জিনিস, থেফট, মিসচিপ, হাউস ট্রেসপাস, এইগুলা করার সময় যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, নর্মালি চুরির ক্ষেত্রে মৃত্যু ঘটানো কিন্তু যায় না, এটা মনে রাখবেন। কিন্তু ওই চুরি করতে গিয়ে যদি কি হয়, এমন অবস্থার সৃষ্টি হয় যাতে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাসযোগ্য হয় যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ না করলে আপনার কি হবে, মৃত্যু ঘটতে পারে অথবা গুরুতর আঘাত দিতে পারে। যেমন আমরা চুরির ক্ষেত্রে কি জানি, সাধারণ চুরি আছে, ওই যে মৃত্যু ঘটানো, গুরুতর আঘাত ঘটানোর প্রস্তুতি সহকারে যদি চোর আসে, তার কাছে পিস্তল থাকে, তখন আপনার অবস্থাটা কি হবে? আপনি যদি তাকে না মারেন, সে আপনাকে মেরে ফেলবে।
তো তখন চুরির ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, তার মৃত্যু ঘটাইতে পারবেন। তো এখানে আমাদের সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 4টা কন্ডিশনের কথা বলা আছে। এই কন্ডিশনগুলোতে আমরা 99 ধারার ব্যতিক্রম সাপেক্ষে কি করতে পারবো, ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবো। তো এটা হচ্ছে আমাদের 103। এখন 104-এ যেটা বলতেছে যে তাহলে এই সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু ব্যতীত এই যদি 4টা না হয় অন্য ক্ষেত্রে আমরা কি করতে পারবো। তো 104-এ যেটা আমাদেরকে বলতেছে যে মৃত্যু ব্যতীত অন্য কোনোভাবে তাকে নিবারণ করতে পারবেন, আপনার প্রাইভেট ডিফেন্স নিতে পারবেন। তো 1 নম্বরে আমরা কি দেখলাম যে যদি আপনার ঘটনাটা চুরি রিলেটেড হয়, চোর আসছে আপনার বাসায়, অথবা মিসচিভ হয়, অথবা কোনো ক্রিমিনাল ট্রেসপাস হয়, যদি এই 3টা জিনিস হয় আর আমাদের 103-এর মধ্যে যদি না পড়ে, মানে এই জিনিসটার মধ্যে যদি না পড়ে, মানে চুরি করতে আসতে আপনার জীবন নাশের কোনো ভয় নাই, গুরুতর আঘাতের কোনো ভয় নাই, আপনার মিষ্টি বা ক্ষতি করতে আসছে যেখানে আপনার জীবন নাশেরও ভয় নাই, আপনার গুরুতর আঘাতেরও ভয় নাই, যদি এই রকম পরিস্থিতি হয়, তখন যে জিনিসটা বলতেছে যে যদি সেগুলো পূর্ববর্তী ধারায় মানে 103-এ উল্লেখিত বর্ণনার মধ্যে না পড়ে, যদি 103-এর মধ্যে যেগুলো পড়বে না সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, সেগুলোর আপনি তার মৃত্যু ঘটাইতে পারবেন না। তাহলে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে শুধু ওই 4টা অবস্থায় আপনি যদি মৃত্যু ঘটান অপরাধ হবে না, এর বাইরে অন্যগুলোতে করলে অপরাধ ঘটবে যদি মৃত্যু ঘটান। তাহলে আমরা কি করতে পারবো, মৃত্যু ব্যতীত অন্য যা কিছু আছে যেভাবে তাকে নিবারণ করা যায়, আঘাত করেন, গুরুতর আঘাত করেন, কোনো সমস্যা নেই, অ্যাসল্ট করেন, কোনো সমস্যা নেই, তার প্রতি ফোর্স প্রয়োগ করেন, ওইটা কোনো অপরাধ হিসাবে গণ্য হবে না, তবে মৃত্যু ঘটাইলে অপরাধ হিসাবে গণ্য হবে। এখন এই আমরা এই সম্পত্তি রক্ষার ক্ষেত্রে একটা আপনার যে প্রাইভেট ডিফেন্স কতক্ষণ পর্যন্ত থাকে, শরীরের ক্ষেত্রে তো আমরা বলে দিলাম যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হইল এবং যখন আপনার ভয়টা চলে গেল, কিন্তু সম্পত্তি রক্ষার ক্ষেত্রে একটু ডিটেইলে অন্যান্য কথা বলে। তো আমরা সংক্ষেপে মনে রাখবো যদি চুরির ক্ষেত্রে হয়, যে চুরির ক্ষেত্রে কতক্ষণ পর্যন্ত আপনি প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে পারবেন। 1 নম্বর বলতেছে যে যতক্ষণ পর্যন্ত সে সফলভাবে চুরি করে নিয়ে যেতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত আপনার প্রাইভেট ডিফেন্স তার বিরুদ্ধে থাকবে, অথবা জনসাধারণ বা কর্তৃপক্ষের সহায়তায় ওই চোরাই সম্পত্তিটা পাওয়া পর্যন্ত, অথবা সম্পত্তিটা উদ্ধার করা পর্যন্ত আপনার কি থাকবে, প্রাইভেট ডিফেন্স আপনার বজায় থাকবে। শরীরের ক্ষেত্রে তাৎক্ষণিক ছিল, কিন্তু চুরির ক্ষেত্রে আমরা দেখতেছি যে অনেক পরেও আপনার থাকবে, মানে ওই চোরাই মালটা হয়তো চোর চুরি করে নিয়ে পালাচ্ছে, আপনি তার বিরুদ্ধে যাচ্ছেন, ততক্ষণে আপনার কি থাকবে, প্রাইভেট ডিফেন্সটা থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি ওই চোরাই জিনিসটা তার থেকে নিয়ে আসতে না পারতেছেন। অথবা সে চোরাই জিনিসটা নিয়ে কোনো একটা গুদামে ঘরে বা কোথাও রাখছে, সেখানে ভিতরে ঢুকলেন, তখনও আপনার প্রাইভেট ডিফেন্স বিদ্যমান থাকবে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, অথবা সম্পত্তিটা উদ্ধার করা পর্যন্ত। যেমন ওই সম্পত্তিটা সে 5 দিন পরে আপনি জানলেন রহিমের বাসায় আছে, ওই বাসায় যখন আপনি উদ্ধার করতে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে, ওইখানেও যদি কেউ আপনারে বাধা দেয় আপনি প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে পারবেন। এখন যেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমরা যে ডাকাতির ক্ষেত্রে যেই জিনিসটা দস্যুতা হবে, যদিও এখানে সম্ভবত ডাকাতির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার কতক্ষণ আপনার থাকবে, সেটা হচ্ছে যে অপরাধী কাউকে মৃত্যু, আঘাত বা অন্যায়ভাবে আটকানোর চেষ্টা করে অথবা তা করে। 3-4 জন মিলে আসছে আপনার বাসায় কি করার জন্য, দস্যুতা করার জন্য, ডাকাতি করার জন্য। তো তারা যদি কাউকে কি করে, আপনার ধরেন যে অন্যায়ভাবে আটক করলো, মৃত্যু ঘটানোর চেষ্টা হচ্ছে, অথবা অলরেডি ঘটিয়ে ফেলেছে, যেটাই হোক, তার মানে কাউকে যদি মৃত্যু ঘটায়, কাউকে যদি আঘাত করে বা অন্যায়ভাবে আটক করে অথবা করার চেষ্টা করতেছে, উভয় অবস্থায় আপনার কি থাকবে, প্রাইভেট ডিফেন্সটা থাকবে। অথবা তাৎক্ষণিক মৃত্যু, আঘাত বা আটকানোর ভয় থাকে, অথবা আপনার কাছে অত কিছু দেখার নাই, ডাকাত দল ডাকাতি করতে আসছে, আইসেই আপনারা পিস্তল ধরে বসে আছে, তো সাথে সাথে আপনার কি হবে, প্রাইভেট ডিফেন্সটা অ্যাক্টিভ হবে। এই পরে বলতেছে যে ক্রিমিনাল ট্রেসপাস এবং মিসচিভ রিলেটেড যেই আমাদের অপরাধ, এটার ক্ষেত্রে শুধুমাত্র যখন ওই ক্রিমিনাল ট্রেসপাস করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত, মিসচিপের ক্ষেত্রেও যখন ক্ষতিটা করতেছে ততক্ষণ পর্যন্ত। এমন না যে কেউ আপনার বাসায় এসে আপনার একটা আয়না ভাঙে দিল, একটা ভালো জিনিস ছিল সেটা ভেঙে দিল, তারপর সে চলে গেল, আপনি তার বাসায় যায় তাকে মারবেন, বলবেন আমার প্রাইভেট ডিফেন্সে হবে না। তাহলে অবৈধ অনুপ্রবেশ শুধু করার সময়, যখন সে অনুপ্রবেশ করতেছে ততক্ষণ,
এবং যতক্ষণ পর্যন্ত সে ক্ষতি করতেছে ততক্ষণই আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে, এরপরে থাকবে না। আর হাউস ব্রেকিং বাই নাইটের ক্ষেত্রেও একই রকম, যখন সে আপনার রাতের বেলা হাউস ব্রেকিং করে আপনার ঘরে ঢোকার চেষ্টা করতেছে ততক্ষণই আপনার, সে হয়তো আপনাকে দেখে পালিয়ে গেল, আপনি পিছিয়ে পিছিয়ে গিয়ে তাকে মারবেন, এটা হবে না। তার মানে হাউস ব্রেকিং, ক্রিমিনাল ট্রেসপাস, মিসচিপের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ঘটনাটা ঘটতেছে শুধু ততক্ষণ পর্যন্ত আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে। এখন কথা হচ্ছে এতগুলো জিনিস যদি আপনার মনে না থাকে আপনি করবেনটা কি? তো এটা জাস্ট আপনি মেইন 3টা ক্যাটাগরিতে ভাগ করে নিতে পারেন। যে চুরির ক্ষেত্রে কি হবে, চোরাই মাল নিয়ে যাওয়ার সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে নিয়ে যেতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত, অথবা যতক্ষণ পর্যন্ত আপনি সেটা উদ্ধার করতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত ওই সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আপনার আত্মরক্ষার অধিকার বিদ্যমান থাকবে। আর ডাকাতির ক্ষেত্রে কি হবে, যতক্ষণ পর্যন্ত সে কি করতেছে, কারো মৃত্যু অথবা গুরুতর আঘাত অথবা সে কাউকে আটক করতেছে বা অলরেডি করে ফেলেছে ততক্ষণ পর্যন্ত। আর ক্রিমিনাল ট্রেসপাস এবং মিসচিফ যতক্ষণ পর্যন্ত ঘটনাটা ঘটতেছে ততক্ষণ পর্যন্ত। তো এই আপনি, তাহলে আমরা মোট 100, 101 আর 102, এই 3টা হচ্ছে আমাদের শরীর রক্ষার ক্ষেত্রে, 103, 104, 105 এটা হচ্ছে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। এইটা এইবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এই জন্যই আমরা অনেক সময় নিয়ে এটা একটু পড়ানোর চেষ্টা করলাম, যদিও এর আগেও পড়ানো হয়েছে। এরপরে আমরা চলে আসি যে গুরুত্বপূর্ণ জিনিসটা ছিল, যেটা আমরা গত ক্লাসে পড়াই নেই, সম্ভবত হ্যান্ড নোটে ছিল না, ওই জন্য জালিয়াতিটা একটু দেখবেন যে জালিয়াতি কি, ফোরজারি বা জালিয়াতি কাকে বলে, কি কি করলে জালিয়াতি হবে, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবেন। আর এখানে অনেকগুলা বুঝে বুঝে পড়ার জিনিস আছে, তো এর জন্য আপনি একবার পড়লে কিন্তু বুঝতে পারবেন না। এখন জালিয়াতি কাকে বলে, বলতেছে যে যে ব্যক্তি কোনো মিথ্যা দলিল বা তার অংশ তৈরি করে, একজন ব্যক্তি একটা ফলস এভিডেন্স যদি তৈরি করে বা তার কোনো অংশ তৈরি করে, সম্পূর্ণটা তৈরি করা দরকার না, আংশিক যদি তৈরি করে, আর এই নিম্নলিখিত উদ্দেশ্যে, তাহলে আপনি যদি কোনো একটা কি করেন, মিথ্যা এভিডেন্স তৈরি করেন, কি উদ্দেশ্যে, নিম্নের উদ্দেশ্যে। 1 নাম্বার হচ্ছে জনসাধারণ বা কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য, তার ড্যামেজ করার জন্য অথবা তার ইনজুরি করার জন্য। তো এখন ইনজুরি সহজ বাংলা আমরা আহত করি, তো এটা শারীরিক আহত না, পেনাল করে আহত মানে হচ্ছে কি আপনার শরীর, মন, রেপুটেশন, সম্পত্তি সব কিছুর ক্ষতি। তাহলে যদি জনসাধারণ অথবা কোনো ব্যক্তির ক্ষতি অথবা আহত করার জন্য আপনি কোনো মিথ্যা দলিল তৈরি করেন, কোনো প্রকার দাবি বা কোনো মালিকানা সমর্থন করার জন্য আপনি কোনো দলিল তৈরি করেন, যদি কাউকে তার সম্পত্তি হস্তান্তরে বাধ্য করার জন্য কোনো দলিল তৈরি করেন, যদি কাউকে কোনো প্রকাশ্য অথবা পরোক্ষ চুক্তিতে, আপনি কাউকে কোনো চুক্তিতে প্রবেশ করানোর বাধ্য করার জন্য যদি কোনো দলিল তৈরি করেন, অথবা আপনার প্রতারণা করার উদ্দেশ্যে বা এই জিনিসটা যেটা তৈরি করলেন এটা দিয়ে প্রতারণা করা যাবে, এই উদ্দেশ্যগুলো যদি থাকে, তাইলে আপনি যে ওই ফলস এভিডেন্সটা তৈরি করলেন ওইটাকে আমরা বলবো যে আপনি কি করছেন, জালিয়াতি করছেন। তার মানে জালিয়াতির মূল উপাদান হইল, জালিয়াতিটা একটা কাগজ হবে, একটা ডকুমেন্ট হবে, লিখিত আকারে হবে, মৌখিকভাবে জালিয়াতি হয় না। তাহলে যখনই শুনবেন জালিয়াতি, জালিয়াতি মানে হচ্ছে একটা লিখিত ডকুমেন্ট, লিখিত জিনিস, লিখিত কাগজ। তাহলে যখনই কোনো ব্যক্তি একটা মিথ্যা দলিল বা তার কোনো অংশ তৈরি করে নিম্নলিখিত উদ্দেশ্যে, কি করার জন্য, কারো ক্ষতি বা তাকে আহত করার জন্য, কোনো মালিকানার দাবি বা মালিকানার সমর্থন করার জন্য, কাউকে কোনো সম্পত্তি হস্তান্তরে বাধ্য করার জন্য, কোনো প্রকার চুক্তিতে প্রবেশে বাধ্য করার জন্য, অথবা প্রতারণা করা বা ওই জিনিসটা দিয়ে প্রতারণা করা যাইতে পারে, এই যে কোনো একটা উদ্দেশ্যে যদি আপনি কি করেন, কোনো মিথ্যা দলিল তৈরি করেন, তখন আমরা বলবো যে আপনি করছেন ফোরজারি বা জালিয়াতি। এখন এই যে মিথ্যা দলিল কাকে বলে এইটারও ডিফিনেশন আবার দেওয়া আছে। আমরা যে বলতেছি যে কেউ যদি মিথ্যা দলিল তৈরি করে, এখন তাইলে মিথ্যা দলিল বলতে আমরা কি বুঝি? তো এটা আমাদের 464-তে বলতেছে যে ফলস ডকুমেন্ট, মেকিং এ ফলস ডকুমেন্ট বা মিথ্যা দলিল তৈরি করা বলতে আমরা নিচে 3টা জিনিস বুঝবো। কেউ যদি এই 3টা জিনিসের কোনো একটা করে, আমরা বলি যে উনি একটা ফলস ডকুমেন্ট তৈরি করলেন। তাহলে প্রথম উদ্দেশ্যটা কি, বলতেছে যে অসৎ উদ্দেশ্যে আপনি একটা ডিসঅনেস্ট ইন্টেনশন নিয়ে অথবা ফ্রডুলেন্টলি, প্রতারণামূলকভাবে একটা দলিলে কি করলেন, তৈরি করলেন, সেখানে স্বাক্ষর করলেন, সেখানে কোনো সিল দিলেন অথবা সম্পাদন করলেন। তাহলে 1 নম্বর হচ্ছে কি আপনার উদ্দেশ্যটা হবে কি ডিসঅনেস্ট অথবা ফ্রডুলেন্ট, মানে প্রতারণামূলক উদ্দেশ্যে আপনি কোনো দলিল যদি তৈরি করেন, স্বাক্ষর হোক, সিল হোক, সম্পাদন করেন, এটা একটা হইতে পারে।
অথবা বলতেছে যে যে কেউ এমন কোনো চিহ্ন দেয় যা দেখায় যে ওই দলিলটি এমন কারো দ্বারা তৈরি করা হয়েছে বা স্বাক্ষর করা হয়েছে আসলে ওই ব্যক্তি করে নাই। তাহলে মূল কথাটা হচ্ছে আপনি এমন কোনো প্রকার কি করলেন, অসৎ উদ্দেশ্যে বা প্রতারণা করার উদ্দেশ্যে একটা দলিল করলেন, স্বাক্ষর করলেন, একটা সিল দিয়ে দিলেন বা সম্পাদন করলেন, এমন হইতে পারে। অথবা আপনি এমন কোনো চিহ্ন দিলেন যার দ্বারা আপনি বুঝাইতে চাচ্ছেন যে ওই সাব রেজিস্ট্রার এই সিলটা দিয়েছে, ওই সরকারি অফিসার এই সিলটা দিয়েছে বা করিম সাহেব এই স্বাক্ষরটা করেছে, এটা আপনি বুঝাইতে চাচ্ছেন। তার মানে আপনি কি করছেন? আপনি করছেন যে মিথ্যা দলিল তৈরি করছেন আপনি, এটা একটা হইতে পারে, যদিও প্রকৃতপক্ষে ওই ব্যক্তি কিন্তু কাজটা করে নাই। এর মধ্যে আরও একটা জিনিস দিয়ে বলতেছে যে অথবা এমনও হইতে পারে এমন সময় তৈরি করা হয়েছে বলে আপনি দেখাচ্ছেন যে যখন আসলে তা তিনি করেননি। কেমন হইতে পারে? যেমন ধরেন যে আমরা বাংলাদেশে যারা সরকারি চাকরি করে, বিশেষত বিভিন্ন এসিল্যান্ড এবং সরকারি যে ভূমি অফিসগুলো আছে, এটাতে এক প্রকার নীরব এই জালিয়াতি হয়। অর্থাৎ একজন এসিল্যান্ড সাহেব ধরেন যে আজকে কি করবেন, ওনার ট্রান্সফার অর্ডার চলে আসছে যে উনি আজকে থেকে এখানে আর কোনো ক্ষমতা প্রয়োগ করবেন না, অন্য জায়গায় চলে যাবেন। তো এইরকম আদেশ আসার সাথে সাথে ম্যাক্সিমাম তারা কি করে, বিভিন্ন প্রকার যেই সম্পত্তির মিউটেশন নামজারি রিলেটেড জিনিস কিছু তারা আটকায় রাখে। তো পরে তারা যে কাজটা করে যে বিশাল অঙ্কের টাকার বিনিময় সেইটা সেখানে তার ট্রান্সফার অলরেডি হয়ে গেছে, সে এখান থেকে হয়তো চলেও গেছে বা চলে যাবে, সে ব্যাকডেটে কি করে স্বাক্ষর করে দেয়। অর্থাৎ আজকে হচ্ছে 30 তারিখ, সে স্বাক্ষরটা আজকে দিছে, ডেটটা সে দেখাচ্ছে সে 15 তারিখে এটা অনুমোদন দিয়েছে। তো এই জিনিসটা করাটাও একটা জালিয়াতি। যদিও তার সেই এসিলেন্টই কাজটা করতেছে, কিন্তু সে দেখাচ্ছে আমি 15 তারিখে করেছি, কারণ আজ অলরেডি তার ট্রান্সফার হয়ে গেছে, আজকে তার ক্ষমতা প্রয়োগ করার কথা না। আবার অনেক সময় দেখা যায় যে দেখবেন সেখানে সংঘবদ্ধ গোষ্ঠী তৈরি করে কি করে, এখান থেকে তার ট্রান্সফার হয়ে গেছে পার্শ্ববর্তী কোনো জেলায়, নতুন যিনি আসছে উনি কাজ করেন না, তো তখন ওই পুরাতনের কাছে গিয়ে জমা দেয়, উনি তখন স্বাক্ষর করে দেন, ডেটটা দিয়ে দেন আজকে। তো ওই জন্য বলতেছে যে এমন সময় তৈরি করা হয়েছে যা আসলে ওই সময় তৈরি করা হয় নাই, এটাও হচ্ছে একটা জালিয়াতি। মানে আপনি মিথ্যা দলিল তৈরি করলেন, স্বাক্ষরও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু স্বাক্ষরটা ওই সময় করা হয় নাই, স্বাক্ষরটা অন্য সময় করা হয়েছে, ওইটাও এক প্রকারের জালিয়াতি হবে। দ্বিতীয়ত যেটা বলতেছে যে আইনগত ক্ষমতা ছাড়া আপনার কাছে প্রপার কোনো লিগ্যাল অথরিটি নাই, আপনি অসৎ বা প্রতারণামূলক উদ্দেশ্যে কোনো দলিলের অংশ পরিবর্তন করেন। যেমন আপনি কি করলেন, কাটা ছেঁড়া নানা প্রকার পরিবর্তন করলেন। যদি সেটা আপনি নিজে দ্বারা তৈরি নিজেরটাও করেন অথবা অন্যের দ্বারা তৈরি, সেটা জীবিত হোক বা মৃত হোক, যেখানে আপনার কোনো আইনগত কি নাই, কোনো প্রকার অধিকার নাই। যেমন ধরেন যে আপনি যখনই কি করলেন একটা সম্পত্তি বিক্রি করবেন, এই রকম একটা দলিল আপনি প্রস্তুত করলেন, দলিল প্রস্তুত করে আপনি স্বাক্ষরও করে দিলেন, করে দেওয়ার পর ওই দলিলে পরিবর্তন করার অথরিটি কিন্তু আপনার থাকে না, জিনিসটা আপনারই ছিল, সম্পত্তি আপনারও ছিল, আপনি ওটা সম্পাদন করে দিয়েছেন, সিগনেচার করে দিয়েছেন। এখন প্রপার অথরিটি ছাড়া আপনি যদি কি করেন, সেখানে কোনো প্রকার কাটা ঘষা মাজা এগুলা করেন, এটাও আপনার একটা জালিয়াতি। আবার কোনো ব্যক্তি অলরেডি মারা গেছে, হয়তো একজন ব্যক্তি মারা গেছে, আপনার একটা চেক দিছে 10,000 টাকার, আপনি সেটারে 20,000 টাকার বানিয়ে বসে আছেন। তো এই জন্য বলতেছে যদি সেটা আপনার নিজেরও হয় বা অন্যের তৈরি করা হয়, চাই ব্যক্তিটা জীবিত হোক অথবা মৃত হোক, সেটা যাই হোক, আমরা বলবো যে আপনি কি করলেন, একটা ফলস এভিডেন্স তৈরি করলেন। যেমন একজন ব্যক্তি মারা গেছে 5 বছর আগে, আপনি আজকে তার হয়ে কি করলেন, একটা জাল দলিল তৈরি করে স্বাক্ষর করে দিলেন, এটাও হবে একটা মেকিং ফলস এভিডেন্স। আর 3 নম্বরে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যিনি মানসিকভাবে দুর্বল অথবা নেশাগ্রস্ত বা মদ্যপ অবস্থায়, মদ পান করা অবস্থায় অথবা প্রতারণার কারণে দলিল বা পরিবর্তনের প্রকৃতি বুঝতে অক্ষম, তাকে অসৎ উদ্দেশ্যে দলিলের স্বাক্ষর সিল বা পরিবর্তন করতে যদি আপনি বাধ্য করেন। অর্থাৎ একজন ব্যক্তি স্বাভাবিকভাবে ভালো আছে, সুস্থ আছে, আপনি কি করলেন, প্রতারণা করার উদ্দেশ্যে তাকে বাসায় ডাকলেন, ভালো করে খাওয়াইলেন দাওয়াইলেন, তারপরে কিছু নেশা জাতীয় জিনিস খাওয়াইলেন, তারপরে ওই দলিলে স্বাক্ষর নিয়ে নিলেন। দলিলটাও অরিজিনাল, স্বাক্ষরটাও অরিজিনাল, তারিখটাও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ব্যক্তি যখন স্বাক্ষর করছে তখন কিন্তু সে বুঝতে আর বোঝার তার ওই ক্যাপাসিটি নাই যে সে কী করতেছে, কোথায় স্বাক্ষর করতেছে, কী কারণে করতেছে। তো এই জন্য বলতেছে যে মানসিকভাবে দুর্বল অথবা নেশাগ্রস্ত বা মদ্যপ অবস্থায় অথবা প্রতারণার কারণে দলিল বা পরিবর্তনের প্রকৃতি বুঝতে অক্ষম এমন অসৎ উদ্দেশ্যে যদি দলিলে স্বাক্ষর করে, সিল করে,
পরিবর্তন করতে আপনি বাধ্য করেন, তখনও আমরা বলবো আপনি কি করছেন, মেকিং ফলস এভিডেন্সটা করছেন। তো এই জন্য এক্ষেত্রে আপনি সংক্ষেপে হইলেও জালিয়াতি কাকে বলে এই জিনিসটা অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন। আর জালিয়াতি যদি কাকে বলে শুধু এটা আসে, আপনাকে যদি কি করে অ্যাটলিস্ট 3 মার্ক যদি দিয়ে দেয়, তাহলে শুধু প্রথম অংশ লিখলে আপনার জন্য যথেষ্ট। কিন্তু যখনই নাম্বারটা যদি বাড়ায় দেয়, 5 মার্ক দিয়ে দেয়, তখন ওই যে মেকিং ফলস এভিডেন্স এটাও আপনাকে ইনক্লুড করে দিতে হবে। আর জালিয়াতির শাস্তিগুলো আপনি পড়বেন কিনা, নর্মাল কথা হচ্ছে যে শাস্তির দরকার নাই, আপনার শাস্তিগুলো আমাদের প্রয়োজন পড়ে না, কারণ যেহেতু এটা দিয়ে আপনার কোনো বড় প্রশ্ন দিবে না। তবে হ্যাঁ, যখন আমরা ওই চুরির ক্ষেত্রে পড়বো, আমরা সেখানে কিন্তু বলছি যে চুরির ক্ষেত্রে যখন আপনারা 7 মার্ক বা 8 মার্কের জন্য দিবে, চুরি কাকে বলে যদি আপনি আইন উল্লেখ করে ব্যাখ্যা করুন, তখন কিন্তু আপনাদের দিতে হবে। তো এটা ছিল তাহলে আমাদের জালিয়াতি। এখন আরেকটা জিনিস আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে মানহানি। এখন এই মানহানিটা এবারের পরীক্ষার জন্য আপনি পড়বেন কি পড়বেন না, মূল কথাটা হচ্ছে বড় প্রশ্নের জন্য এটা আসবে না, এটা ছোট প্রশ্ন টিকার জন্য আসতে পারে। এখন এই মানহানি বুঝাইতে গেলে 10টা ব্যতিক্রম আপনারে পড়তে হয়, যেটা একটা বড় প্রশ্নের মতো। মানহানি থেকে বড় প্রশ্ন হবে না, ওই জন্য আপনি জাস্ট মানহানি অংশটা পড়ে রাখতে পারেন যে মানহানি কাকে বলে। এখন মানহানি কাকে বলে, এটার মধ্যে দেখেন যে যদি কেউ কথাবার্তার মাধ্যমে বা কোনো প্রকার চিহ্নের মাধ্যমে, দৃশ্যের মাধ্যমে, মূল কথাটা হচ্ছে যদি আপনি কি করেন মৌখিকভাবে হোক, ইশারা ইঙ্গিতে হোক, কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হোক, এগুলার মাধ্যমে যদি কি করেন আপনি কারো সম্পর্কে এমন কোনো অভিযোগ বা আক্রমণ করেন যা ওই ব্যক্তির খ্যাতি বা সুনামকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এবং এই ক্ষতির সম্ভাবনা জানিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তির মানহানি করেছেন বলে গণ্য হবে। মূল কথাটা হচ্ছে আপনি যদি কোনো ব্যক্তি সম্পর্কে কি করেন এমন কোনো কথাবার্তা বলেন অথবা লিখিত আকারে প্রকাশ করেন বা যেই কোনো প্রকার ভিজিবল রিপ্রেজেন্টেশন, যেটা আমরা দৃশ্যমান হিসাবে বলতে পারি, যেমন কারো আপনি কি করলেন, তার একটা কার্টুন পত্রিকা ছাপাইলেন, আর্ট করলেন, কোনো একটা জায়গার মধ্যে সাইনবোর্ডে লিখলেন, তো এটাও মানহানির মধ্যে চলে আসবে। তবে এরকম ক্ষেত্রে মানহানিটা যদি শুধু মানহানি আসে, তার কয়েকটা ব্যাখ্যা আছে, ওগুলা দিবেন। আর ব্যতিক্রমটা যদি এমসিকিউর জন্য আপনার মনে থাকে পড়ে রাখবেন, আর না হলে বাদ দিবেন। তো 1 নম্বর ব্যাখ্যা বলতেছে যে মৃত ব্যক্তিরও মানহানি হইতে পারে। তাহলে যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির সম্পর্কে যদি আপনি এমন কোনো কথাবার্তা বলেন যাতে ব্যক্তি জীবিত থাকলে তার মানহানি হইতো, আর আজকে সে নাই, আর যেই মানহানিটা করতেছেন এইটা তার আশেপাশের যে ঘনিষ্ঠ লোক আছে এদের অনুভূতিতে আঘাত দিতে পারে, তবে এটা মানহানির অন্তর্ভুক্ত হবে। কিওয়ার্ড হচ্ছে মৃত ব্যক্তিরও মানহানি হইতে পারে। এরপরে আরেকটা কিওয়ার্ড হচ্ছে যে কোনো কোম্পানি, সমিতি, ফার্মেরও এদেরও মানহানি হইতে পারে। মানে শুধু যে ব্যক্তির মানহানি হবে এমন না, কোনো কোম্পানিরও মানহানি হইতে পারে। তাহলে আমরা দুইটা জিনিস বুঝবো, মৃত ব্যক্তিরও হইতে পারে, কোনো কোম্পানিরও মানহানি হইতে পারে। 3 নম্বর বলতেছে যে আপনার সরাসরি মানহানি করার দরকার নেই, আপনি ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমেও মানহানিটা তার করতে পারেন। যেমন ধরেন যে এই জিনিসটা কেমন হইতে পারে, এখন যদি একটা ক্লাসের মধ্যে কি করা হয়, এখন এখানে আপনারা যতজনই ক্লাস করতেছেন, তো আমি যদি বলি যে করিম সাহেব আছেন, উনি তো জীবনেও চুরি করতে পারেন না, একদম হাজি সাহেব, আমি কিন্তু ওনাকে বলি নাই যে উনি 2 নাম্বার লোক, আমি তার কিন্তু ভালো দিকটা বলছি, কিন্তু ব্যঙ্গ করে বলছি যে উনি এমন লোক, উনি তো চুরি করতেই পারে না, উনি তো হাজি সাহেব। দেখবেন যে বিভিন্ন টক শো, বিভিন্ন জায়গায় মানুষ এইভাবে কিন্তু কথা বলে যে উনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা, উনি এসব কাজ করতে পারেন না। তার মানে আপনি বিপরীত দিক থেকেও মানহানিটা করতে পারেন, সরাসরি তাকে আক্রমণ করার দরকার নাই। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে 4 নম্বর ব্যাখ্যার মধ্যে, যে কোনো অভিযোগ ব্যক্তি বা তার সম্প্রদায় তার পেশার নৈতিকতা, বুদ্ধিমত্তার মান কমিয়ে আনে, তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে, তাকে সামাজিকভাবে অপমানজনক অবস্থায় উপস্থাপন করে, সেটাও মানহানি হবে। যেমন ধরেন একজন ডাক্তার ভালো ডাক্তারি করে, এখন আপনি যদি কি করেন অসৎভাবে মিথ্যাভাবে বলেন যে সে তো আসলে একদম ভালো ছাত্রপাত্র ছিল না, কোনো রকম কীভাবে সার্টিফিকেট পাইছে, সে আসলে ওইরকম ভালো কিছু তার মধ্যে নাই। এখন এইটা কি, তার মনে তার কাছে যেই রোগীরা যাবে তার একটা কনফিউশনে পড়ে গেল যে আসলে কি সে ভালো ডাক্তার কি না। তার মানে তার যে একটা সামাজিক বিশ্বাসযোগ্যতা আছে সেইটা আপনি ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছেন, তো এটাও মানহানি হইতে পারে। তো এরপরে যেটা আমরা বললাম, এইবারে পরীক্ষার জন্য আপনার এই ব্যাখ্যা এবং
এই যে উপাদানটাই যথেষ্ট। আর যে 10টা ব্যতিক্রম দেওয়া আছে অলরেডি এমসিকিউর জন্য হয়তো আমরা পড়েছি, অনেকেই পড়েছেন বা অনেকেই পড়েননি, এটা গুরুত্বপূর্ণ না, তারপরে আমরা জাস্ট একবার বলে দেই যদি বাই চান্স কোনো কারণবশত চলে আসে, যাতে অ্যাটলিস্ট আমরা কী করতে পারি, অ্যান্সারটা করতে পারি। তো প্রথম ব্যতিক্রমের মধ্যে যেটা বলতেছে যে যদি সেটা সত্য হয় এবং জনস্বার্থে হয়, তাহলে কিওয়ার্ড আমরা মনে রাখবো কি, আপনি যেই কথাটা একজন ব্যক্তি সম্পর্কে বলতেছেন যে এইটা সত্য এবং এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে কি জনস্বার্থে। তার মানে কোনো ব্যক্তি সম্পর্কে আপনি যদি কোনো সত্য প্রকাশ করেন এবং তা যদি কি হয় জনসাধারণের মঙ্গলের জন্য হয়, তাহলে আপনি সেটা তার মানহানি করেছেন বলে ধরে নেওয়া যাবে না। এখন কথাটা হচ্ছে মানুষ বলতে পারে যে কোন সত্যটা জনকল্যাণের জন্য, কোনটা জনকল্যাণের জন্য না। এই ব্যতিক্রমে বলতেছে যে এটা হচ্ছে কি একটা বিচার্য বিষয়, বিচার্য প্রশ্ন হইতে পারে যে এই যে যে সত্য কথাটা সে প্রকাশ করলো, এটা কি কোনো জনস্বার্থের দরকার আছে কি নাই। তো এইটা একটা, যদি আমরা বলি কোশ্চেন অফ ফ্যাক্ট, ঘটনাগত প্রশ্ন, তো আমরা কিওয়ার্ডটা মনে রাখবো সত্য প্রকাশ করা জনস্বার্থে কোনো প্রকার মানহানি না। সহজ, আপনি যদি পরীক্ষা দিতেই হয় 1 নম্বরে দিয়ে দিবেন যে জনস্বার্থে সত্য প্রকাশ করা মানহানি না, তাহলে আপনার জন্য ইজি হবে। 2 নম্বরে যদি আমরা দেখি যে 2 নম্বরে হচ্ছে যে সরকারি কর্মকর্তার যে কর্মকাণ্ড, সরকারি কর্মকর্তা কর্মচারী যে কাজকর্ম, সেগুলো রিলেটেড যদি আপনি মত প্রকাশ করেন, এটা কি হবে না, মানহানি হবে না। যেমন আপনি হয়তো একজন সরকারি কর্মকর্তা, ধরলাম আমরা এসিল্যান্ড বলেন, সাব রেজিস্ট্রার বলেন, ইওনো বলেন, আপনি যদি বলেন যে এই ইওনোরা আসলে ভালো না, ঘুষ খায় মাঝে মধ্যে, তো এই আপনি কিন্তু সঠিকভাবে জানেন না সে কোথায় কার কাছে কিভাবে ঘুষ খাইছে, জাস্ট আপনার একটা তার সম্পর্কে কি হয়েছে ধারণা হয়েছে, আপনি সেটা প্রকাশ করছেন, তো সেটা কি হবে না, আপনার মানহানি কিন্তু হবে না। এরপরে যদি আমরা দেখি তৃতীয় যেটা আসে, সেটা হচ্ছে যে জনসাধারণের বিষয়ে যদি কারো কোনো আচরণ হয়, সেটা কি হবে না, কোনো প্রকার মানহানি হবে না। যেমন কোনো ব্যক্তির জনসাধারণের গুরুত্বপূর্ণ বিষয়, আচরণ বা চরিত্র সম্পর্কে সৎ বিশ্বাসে মত প্রকাশ করা মানহানি নয়। এরপরে 4 নাম্বারটা যদি আমরা দেখি, আদালতের যে কার্যক্রমগুলো হয়, আদালতের রিপোর্ট প্রকাশ করা মানহানি না। যেমন দেখবেন যে বিভিন্ন পত্রিকায় কোন মামলায় কী ঘটতেছে, কোন পক্ষ কী বলল, কি কোনটা কী করছে, সেটা কি হবে না, কোনো প্রকার মানহানি হবে না। 5 নম্বরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে মামলার মধ্যে সাক্ষীরা যা কিছু বলে, অনেক মামলায় দেখবেন যে আসামি সম্পর্কে হোক বা বাদী বিবাদী সম্পর্কে হোক অনেক প্রকার কথা বলে, যেটা স্বাভাবিকভাবে আদালতের বাইরে বললে কিন্তু মানহানিকর, কিন্তু যেহেতু আপনি মামলায় সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সেগুলো বলতেছেন, সেক্ষেত্রে সেই আদালতে যাই কিছু বলেন এটা মানহানির মধ্যে পড়বে না। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে জনসাধারণের সামনে প্রকাশিত কাজ বা পারফরমেন্স কোনটা, যেমন ধরেন যে কোনো বই হোক, কোনো লেখক একটা বই লিখলো, আপনি পড়ার পর বললেন যে একদম বাজে, ভালোই না, এটা কোনো লেখক নাকি, এরকম বই কেউ লিখে নাকি, এটা কোনো গান নাকি, এটা কোনো ছবি নাকি, এগুলা মানহানি না। অথবা যেমন আপনারা এই ক্লাসে অংশগ্রহণ করছেন, এখন আপনার যদি মনে হয় যে উনি যেটা পড়াচ্ছে এটা কোনো পড়া হইলো, এইরকম মানুষ পড়ায়, তো এইটা কোনো মানহানি না। তার মানে যখনই আপনি কোনো একটা জিনিস পাবলিক ডোমেইনে দিয়ে দিবেন, সেটা সম্পর্কে মানুষ যা মতামত দিবে ওইটা কোনো প্রকার মানহানির মধ্যে পড়বে না। এরপরে যদি আমরা বলি, সেটা হচ্ছে বৈধ কর্তৃপক্ষের তিরস্কার। যেমন দেখবেন যে আপনার বিশ্ববিদ্যালয় জীবনে হোক অথবা যাইরই হোক, চাকরি জীবনে হোক, আপনার বস অনেক ক্ষেত্রে আপনাকে অনেক কথা বলতে পারে যে আপনি কাজটা 3 দিনেও করতে পারেন নাই, আপনার মতো অলস এইরকম কর্মদক্ষতাহীন ব্যক্তি দরকার নাই। তার মানে বৈধ কর্তৃপক্ষ যার আপনার প্রতি কর্তৃত্ব আছে, ওনারা যখন আপনার কোনো কাজের জন্য আপনাকে তিরস্কার করবেন, ওইটা আপনার মানহানি বলে আপনি ধরে নিতে পারবেন না। তার মানে সহজ কথা হচ্ছে, আপনার হায়ার ফোরাম যখন আপনাকে কি করবে, কোনো প্রকার শাস্তি দেওয়ার চেষ্টা করবে, গালি দিবে, ওইটা আপনি করতে পারবেন না, মানহানি হিসাবে নিতে পারবেন না। এরপরে যেটা বলতেছে যে সৎবিশ্বাসে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, আপনি যদি সরল বিশ্বাসে ভালো উদ্দেশ্যে কি করেন, কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কি করেন, অভিযোগ আপনি দায়ের করেন। যেমন আপনি এসিল্যান্ডের বিরুদ্ধে ইউনোর কাছে একটা নালিশ দায়ের করলেন, অভিযোগ দায়ের করলেন, তো এখন এসিল্যান্ড সাহেব বলতে পারবেন না যে তার কি হইল, মানহানি হইল। তার মানে হচ্ছে আপনি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন তার হায়ার ফোরামে অভিযোগ জানাবেন, ওই অভিযোগ জানানোটা কোনো প্রকার মানহানির মধ্যে আসবে না।
9 নম্বরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে অভিযোগ, মানে আপনার ইন্টারেস্ট যাতে বজায় থাকে, কেউ তার নিজের বা অন্য কারো বা জনসাধারণের স্বার্থ রক্ষার জন্য সরল বিশ্বাসে সৎ বিশ্বাসে অন্যের চরিত্র সম্পর্কে অভিযোগ করলে সেটা মানহানি নয়। কেমন? যেমন যদি আমরা বলি সেটা হচ্ছে যে আপনি জানেন যে আপনি কোথাও ভাড়াটিয়া থাকেন, একটা মুদি দোকানে আপনি মাস হিসাবে কি খান, আপনি সেখান থেকে বাজার খরচ খান, মাস গেলে আপনি বেতন দিয়ে দেন। এখন আরেকজন ব্যক্তি এরকম, সে কি করছে, ওইরকম খায়, টাকা পয়সা না দিয়ে চলে গেছে অন্য জায়গায়। তো ঘটনাক্রমে আপনি ওই এলাকায় গেছেন, তো ওই আরেকটা মুদি দোকানে খাচ্ছেন, তখন ওই জানেন যে ওই ব্যক্তি ওইখানে বাজার করার জন্য আসছে। এখন আপনি যদি দোকানদারকে বলেন যে ভাই, উনি কিন্তু এরকম লোক, বাজার খাবে পরে টাকা দিবে না, লোকটা ভালো না। এখন আপনি কি ওই দোকানদারের স্বার্থ রক্ষা করার জন্য ইনার সম্পর্কে বললেন। তাহলে যখন আপনি একটা ভালো কাজের জন্য অন্যের স্বার্থ রক্ষা করার জন্য কি করবেন, কোনো চরিত্র সম্পর্কে কথা বলবেন, সেটা কি হবে না, কোনো প্রকার মানহানি হবে না। সর্বশেষ যদি আমরা 10 নাম্বারটা দেখি সেটা হচ্ছে কি, যে সাবধানতা বা সতর্কবার্তা। একজন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে সতর্কবার্তা দেয় যা সদ্বিশ্বাসে বা তার জন্য ভালো হয়, তাহলে সেটা মানহানি নয়। এখন যেমন হয় যে বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গায় কি হইতে পারে, নানা প্রকার নতুন যারা জয়েন করে এরা ওই অফিস সম্পর্কে তেমন কিছুই জানে না, বা নতুন একটা আপনি দোকান দিলেন যেখানে আপনি আগে যান নাই, তো ওই জায়গায় বাকি দোকানদাররা, আশেপাশে দোকানদাররা কেমন আপনি জানেন না। এখন কেউ যদি আসে আপনারা বলে যে রহিম সাহেব এরকম, করিম সাহেব এরকম, উনি এরকম, তো এই যে আপনি বলতেছেন একজনের বিরুদ্ধে আরেকটা, এইটা কোনো অপরাধ না। মূল কথাটা যদি আমরা দেখি, মানহানির ক্ষেত্রে আমরা দেখলাম কি, যে যদি আপনি জনস্বার্থে সরল বিশ্বাসে অন্য ব্যক্তিকে এমন কিছু প্রকাশ করেন তার স্বার্থের জন্য, তার ভালোর জন্য, তাহলে সেগুলো মানহানির মধ্যে আসে না। তো যাই হোক, মানহানিটা এইবারের আমাদের পরীক্ষায় শুধু ডেফিনেশনটা আর ব্যাখ্যাগুলো গুরুত্বপূর্ণ, বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। ম্যাক্সিমাম হয়তো 3 মার্কের জন্য আপনার কাছে টিকা চাইতে পারে, এমনকি শুধু মানহানি না আরও একটা দিয়ে দিতে পারে, হয়তো দিয়ে দিল মানহানি যে ব্যাখ্যা করুন, 2-2-4 মার্ক দিয়ে দিতে পারে, যে মানহানিতে 2, ক্রিমিনাল ইন্টিমিডেশনে 2, এইরকম দেওয়া চাইতে পারে, কারণ বড় প্রশ্নের জন্য আরও অনেক জায়গা আছে। এখন আমরা ক্রিমিনাল ইন্টিমিডেশন বা অপরাধমূলক হুমকিটাও একটু জাস্ট ডেফিনেশনটা জেনে নিব। তো এইটা মূলত আমাদের বলপূর্বক আদায়ের মতোই, যেটা আমরা এক্সটর্শন বলি, সেখানে আমাদের কোনো সম্পত্তি আদায় করা হয়। আর এই ক্রিমিনাল ইন্টিমিডেশনে কোনো সম্পত্তির লেনা দেনা নাই, এখানে আপনাকে কোনো কাজ করাইতে বাধ্য করা হয় যেটা আপনি করতে বাধ্য না, অথবা একটা কাজ থেকে বিরত রাখতে বাধ্য করা হয় যেটা আপনি বিরত থাকতে বাধ্য না। আপনি রহিম সাহেবের বিরুদ্ধে মামলা করবেন, আপনার অধিকার আছে, আরেকজন এসে বলতেছে যে ভাই তার বিরুদ্ধে মামলা করবেন না, করলে আপনারে ছেলের ক্ষতি করব। আপনার কাছে টাকা পয়সাও চায় নাই, কিছু চায় নাই, আপনারা একটা কাজ থেকে বিরত থাকার জন্য সে হুমকি দিচ্ছে যে তার বিরুদ্ধে আপনি মামলা করবেন না। অথবা একজন ব্যক্তি একটা কাজ যেটা আপনি আইনগতভাবে করতে বাধ্য না, আপনারা সেটা করতে বাধ্য করাচ্ছে। তাহলে যদি কেউ অন্যকে, সেই ব্যক্তির স্বার্থে কারো প্রতি কোনো ব্যক্তি সুনাম সম্পত্তি ক্ষতি করার হুমকি দেয়, মূল কথাটা হচ্ছে ইনজুরি করার, আপনাকে কি করলো, আপনার নিজের ক্ষতি করবে, আপনার যেই সম্পত্তির ক্ষতি করবে, যেটা আমরা ইনজুরি বলতে যেটা বুঝি, এটা হুমকি দেওয়ার পিছনে উদ্দেশ্যটা কি হবে, যে ওই ব্যক্তিকে ভীতি প্রদর্শন করে কোনো আইনসম্মত কাজ না করার জন্য, যেটা আপনি আইনগতভাবে করবেন, অথবা কোনো অবৈধ কাজ আপনাকে করতে বাধ্য করতেছে, তো সেটাই হচ্ছে কি আপনার ক্রিমিনাল ইন্টিমিডেশন। তাহলে টোটাল ভিতরে আপনি এত কিছু মনে না রেখে যদি জাস্ট ধারা নাম্বারটা মনে রাখেন, যে 503 ধারা মোতাবেক যেই ক্ষেত্রে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে কি করে হুমকি দেয়, বাধ্য করে কি করার জন্য, এমন কোনো কাজ করার জন্য যেটা আইনগতভাবে সে করতে বাধ্য না, অথবা এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হুমকি দেয় যে এই কাজটা সে বিরত থাকতে বাধ্য না, তাহলে এই যে সে হুমকিটা দিচ্ছে, এটাই হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন। আর একই জায়গায় যদি কি থাকতো, কোনো প্রকার সম্পত্তি চাইতো, তখন সেটা এক্সটর্শনে চলে যাইতো, বলপূর্বক আদায়। তাহলে দুইটার পার্থক্য বুঝতে পারলেন। যদি সম্পত্তি চায় সেটা এক্সটর্শন, যদি সম্পত্তি ব্যতীত কোনো কাজ করা বা কাজ থেকে বিরত থাকার জন্য হুমকি দেয়, সেটাই হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন। এখন চলে আসে আমাদের মূল জিনিস, যেটা যে পেনাল কোডের যেখান থেকে বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে 299 আর 300 ধারা থেকে।
এটা আমরা অনেকবার পড়ি, সবসময় এটা গুরুত্বপূর্ণ। এমসিকিউ বলেন, ভাইবা বলেন, লিখিত বলেন। তো এইটাকে থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ আগে বুঝবেন যে আপনাকে প্রশ্নটা কোন ধারা থেকে করা হয়েছে। এখানে সবাই আমরা মুখস্থ করেছি, যে যারা পেনাল কোডের অন্য কিচ্ছু পড়ে নাই তারাও আর হত্যা নরহত্যা এটা একবার হইলেও পড়ে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রশ্নটা কোন ধারা থেকে তারা করছে আর অ্যান্সারটা কোন ধারা থেকে লিখতে হবে। এক নম্বর যে প্রশ্নটা হইতে পারে যে শুধু 299 থেকে আপনাকে প্রশ্ন করতে পারে যে কি নিন্দনীয় নরহত্যা কাকে বলে, আইন উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। এটা জাস্ট আপনার একটা বড় প্রশ্ন হইতে পারে। 299, শুধু 299 যে কালপেবল হোমোসাইড কাকে বলে আইনগতভাবে ব্যাখ্যা করেন। এই প্রশ্ন আসলে আপনি শুধু 299 ডেফিনেশন, উদাহরণ এবং 3টা ব্যাখ্যা দেওয়া আছে, ওইটা থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। 300 ধারায় আপনার যাওয়ার প্রয়োজন নাই। তাহলে একটা হইল কি যে অপরাধমূলক নরহত্যা বা কালপেবল হোমোসাইড জিনিসটা কি, এই প্রশ্ন আসলে 299। তবে 299-র মধ্যে যেটা আমরা বললাম শুধু ডেফিনেশন লিখে দিলে হবে না, একটা দুটো উদাহরণ দিবেন এবং ব্যাখ্যাটা 3টা ব্যাখ্যা দেওয়া আছে ওটাও দিবেন, যেটা একটু পরে আমরা দেখাবো। এরপরের প্রশ্ন হইতে পারে যে মার্ডার বলতে কি বুঝেন, মার্ডারের প্রয়োজনীয় উপাদানগুলা কি। তাহলে এই মার্ডার বলতে কি বুঝেন, মার্ডারের প্রয়োজনীয় উপাদানগুলা কি, ওইটা আপনি শুধু ওই 4টা উপাদান দিলে চলবে না। তখন আপনাকে কিন্তু ওই যে 4টা উপাদানের পাশাপাশি 5টা ব্যতিক্রম দেওয়া আছে, টোটাল প্যাকেজটা আপনাকে লিখতে হবে, মানে 300 ধারা টোটাল প্যাকেজ। এখন আবার আপনার সহজ প্রশ্ন করতে পারে যে কখন আপনার যে কালপেবল হোমোসাইড মার্ডার হিসাবে গণ্য হবে। জাস্ট এতটুকু প্রশ্ন করলো যে কালপেবল হোমোসাইড কখন মার্ডার হিসাবে গণ্য হবে। আবার আরেক রকম প্রশ্ন হইতে পারে যে কালপেবল হোমোসাইড কখন মার্ডার হিসাবে গণ্য হবে না। আবার ইংরেজিতে কোড আনকোড দিয়ে আপনারা বলতে পারে যে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের মধ্যে পার্থক্য লিখেন। তো এখন এই প্রশ্নটা আসলে ম্যাক্সিমাম বইয়ে যে ভুলটা করা আছে যে তারা নরহত্যা আর হত্যার মধ্যে পার্থক্য করে। তো আমরা কিন্তু নরহত্যা আর হত্যার মধ্যে পার্থক্য করার কোনো যৌক্তিকতা নাই। কারণটা কি যে এইখানে বলছেই দেখেন যে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, মানে কালপেবল হোমোসাইডটা কখন মার্ডার হবে, কখন মার্ডার হবে যখন আমরা কি পাচ্ছি 4টা উপাদান পাচ্ছি। তাহলে কখন মার্ডার হবে না, যখন আমরা 5টা ব্যতিক্রম পাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনি যদি ওই যে 299 দ্বারা 3টা উপাদান যদি লিখেন আপনি 0 পাবেন, কারণ আপনি প্রশ্নটাই বুঝেন নাই। প্রশ্ন আপনাকে বলছে যে কখন কালপেবল হোমোসাইডটা মার্ডার হচ্ছে, কখন মার্ডার হয় যখন 4টা উপাদান থাকে আর 5টা ব্যতিক্রমের মধ্যে না পড়ে। আর এই কালপেবল হোমোসাইড কখন মার্ডার হয় না, যখন ওই 5টা ব্যতিক্রমের মধ্যে আসে। তখন আপনাকে লেখার সময় যে কাজটা করতে হবে, চিন্তা করতে হবে আপনি 300 ধারা থেকেই লিখতেছেন, কিন্তু ওই ব্যতিক্রমগুলো এক পাশে আসবে আর আপনার এই উপাদানগুলো এক পাশে আসবে। কেমন হইতে পারে, যেমন ধরেন যে সরকারি কর্মকর্তা যদি কি করে কোনো ব্যক্তিকে তার যে ক্ষমতা দেওয়া আছে তার বাইরে গিয়ে যদি হত্যা করে, তখন সেটাকে মার্ডার হয় না, সেটা কালপেবল হোমোসাইডে চলে আসে। এখন ওইটার মধ্যেই 2টা জিনিস হবে, সরকারি কর্মকর্তা যদি অসৎ উদ্দেশ্যে ক্ষতি করার ইন্টেনশন নিয়ে ওই কাজটা করে তখন ওইটা কিন্তু আবার মার্ডার হয়ে যাবে। আবার ওই প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, যদি আপনি প্রাইভেট ডিফেন্সের সীমা অতিক্রম করে কাউরে হত্যা করেন তখন সেটা মার্ডার হয় না, কালপেবল হোমোসাইড হয়ে যায়। কিন্তু যদি আপনি মেলাফাইড ইন্টেনশন যদি আপনার থাকে, পূর্ব পরিকল্পনা যদি আপনার থাকে, আপনি পরিকল্পনা করছেন এরকম অবস্থার সৃষ্টি করবেন, প্রাইভেট ডিফেন্স নেবেন, তো তখন ওই মার্ডারটা আপনার কালপেবল হোমোসাইড হবে না, ওইটা মার্ডারই কিন্তু থেকে যাবে। তো এই রকম সম্ভবত আমাদের গত ক্লাসে আমরা পার্থক্যগুলো আপনাদের হাতের লেখা নোটে দেওয়া ছিল, সেইটা একটু দেখে নেবেন। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি প্রশ্নটা বুঝবেন যে কোন ধারা থেকে আপনাকে প্রশ্নটা করা হচ্ছে। শুধু কি 299, না শুধু 300, না 299 এবং 300 দুইটা মিলেই প্রশ্ন করা হয়েছে, এই জিনিসটাকে বুঝতে হবে, তারপরেই অ্যান্সার। আর যে জিনিসটা আমরা বলবো হত্যা আর নরহত্যার মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য করা কোনো প্রশ্ন কেউ কোনো দিন করবে না। কারণ যারা আপনাকে প্রশ্ন করে, যেই আমরা এনরোলমেন্ট কমিটির সদস্য সম্পর্কে জানি, তারা কোনো দিন এই ভুল করে নাই, কোনো পরীক্ষা আসেও নাই। কিন্তু বাংলায় যে বিগত বছরগুলোতে প্রশ্নগুলো ছিল ওগুলো আমরা বুঝি নাই বলে চিন্তা করি যে হত্যা আর নরহত্যার মধ্যে পার্থক্য।
সেখানে ওই কথাটা বলে না যে হত্যা আর নরহত্যার মধ্যে পার্থক্য কি, বলে যে কখন আপনার এই যে নিন্দনীয় নরহত্যা হত্যা হিসাবে গণ্য হচ্ছে আর কখন গণ্য হচ্ছে না, এটার মধ্যে পার্থক্য করেন। তো এটার মধ্যে পার্থক্য আমরা 300 ধারার মধ্যেই পাবো। তার মানে পার্থক্য হচ্ছে কোথায়, ওই 300 ধারার মধ্যেই পার্থক্য করতে হবে। এখন এইটা জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা কেন এই কথা বললাম। দেখেন, একজন ব্যক্তিকে আপনি গাড়ি দিয়ে কি করলেন, অবৈধভাবে স্পিডে চালিয়ে মেরে ফেললেন, তো এটা কিন্তু কালপেবল হোমোসাইড না, যদি আপনার কোনো তার সাথে পূর্ব পরিকল্পনা না থাকে। তখন এটা আমাদের অ্যাক্সিডেন্টাল ডেথ হিসাবে ভিন্ন ধারায় শাস্তিযোগ্য। কারো প্রতি আপনার কাউকে মারার কোনো ইন্টেনশন নাই, তারপরেও নেগলিজেন্সের কারণে সে মারা গেল, এটা কালপেবল হোমোসাইডে আসবে না। তাহলে একজন ব্যক্তিকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তখন আমরা বলি যে কি, সেইটা কি হইল, যে হোমোসাইড হইল। এখন প্রতিটা হোমোসাইড যে কালপেবল হোমোসাইড হবে এমন তো কোনো কথা না। তাহলে ওই 300 ধারার 3টা উপাদান দিয়ে আমরা প্রথমেই বলি যে এইটা একটা নিন্দনীয় নরহত্যা। তাইলে নিন্দনীয় নরহত্যা না নিন্দনীয় নরহত্যা হবে না, এইটা পার্থক্য করার জন্যই ওই 300 ধারায় কি আছে, আমাদের 3টা উপাদান দেওয়া আছে, যেটা যদি আমরা দেখানোর চেষ্টা করি। একটা হচ্ছে কি, যে আপনার ইন্টেনশন বা ইচ্ছা থাকতে হবে। একজন ব্যক্তিকে আপনার অবহেলার কারণে মারা গেছে, আপনার কোনো ইন্টেনশন নাই, তার মানে কি, ওইটা কালপেবল হোমোসাইডে আসবে না। এটা ছাড়া আরও যেটা বললাম আমরা, যদি আপনি কাউকে শারীরিকভাবে আঘাত করেন, যে আঘাতটা মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট বা মৃত্যু ঘটতে পারে, তখন আমাদের কালপেবল হোমোসাইডে আসবে। তো এরকম আমাদের 3টা উপাদান দেওয়া আছে, যে যদি আপনার কাজ সম্পর্কে আপনার এতটুকু জ্ঞান থাকে যে আপনি যে কাজটা করতেছেন, এই কাজের ফলে যে কোনো ব্যক্তি মারা যাইতে পারে। তাহলে আমরা যখনই 299টা বোঝার চেষ্টা করব, আমরা 3টা জিনিস মাথায় রাখব, যে এই 3 কারণে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে মেরে ফেলে, এই 3টা কারণের কোনো একটা কারণের মধ্যে আসলে আমরা কালপেবল হোমোসাইডে নিয়ে আসতে পারব। আর যদি না আসে, তাহলে ওটা ভিন্ন জায়গায় চলে যাবে। যেমন আমরা প্রাইভেট ডিফেন্সে যদি মেরে ফেলে, সেটা এক্সকিউজ হয়ে যাবে। যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, যদি নেগলিজেন্স হয়, সেটা পৃথক পৃথক ধারায় চলে যাবে, কালপেবল হোমোসাইডে আসবে না। আর কোনো জিনিস যেটা কালপেবল হোমোসাইডে আসবে না, তাইলে সেটা কোনো দিন মার্ডারের মধ্যেও যাইতে পারবে না। আগে আপনাকে কালপেবল হোমোসাইডে আসতে হবে, তারপরে আমরা মার্ডারে নিয়ে যাব। এই জিনিসটাকে মাথায় রাখবেন, তাইলে আপনার জন্য ইজি হবে। তো এখন আপনাদের জন্য যদি 299 থেকে যে প্রশ্নটা হয় যে কালপেবল হোমোসাইড কাকে বলে, আপনি ব্যাখ্যা করেন, কোন পর্যন্ত লিখবেন আপনি। তো এরকম ক্ষেত্রে আমরা সম্ভবত এখানে হ্যান্ডনোটের সাথে ইনক্লুড করা থাকার কথা, জাস্ট ডেফিনেশনটা আপনি সংজ্ঞাটা যেভাবে লেখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে দণ্ডবিধি 1860, বাংলাদেশ দণ্ডবিধি কিন্তু না, দণ্ডবিধির নাম শুধু দণ্ডবিধি। দণ্ডবিধি 1860-এর 299 ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যাতে কারো মৃত্যু সংঘটিত হয়, এবং কাজটি করা হয় কি জন্য, ব্যক্তির মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, অথবা, সব জায়গায় অথবা ব্যবহার করবেন, কারণ 3টা উপাদানের দরকার নাই, যে কোনো একটা হইলেই হবে। অথবা শারীরিক বা গুরুতর আঘাত দেওয়ার তার ইচ্ছা ছিল, অথবা যে কোনো কাজ তার যেখানে জ্ঞান ছিল যে মৃত্যু ঘটতে পারে, তাহলে ব্যক্তি কী করলো, কালপেবল হোমোসাইড করলো। এখন একই রকমভাবে যদি আমরা বলি যে আপনাকে যদি বলে যে মার্ডার কাকে বলে, এখন এই শব্দটা তো আর মার্ডার কাকে বলে দেওয়া নাই, দেওয়া আছে কি, যে তার উপাদান। কিন্তু 300 ধারায় দেখবেন যে লেখা আছে যে প্রতিটা কালপেবল হোমোসাইডই মার্ডার। 300 ধারা যদি আপনি ডাইরেক্ট খুলেন, যে প্রতিটা কালপেবল হোমোসাইডই হচ্ছে মার্ডার, যদি নিম্ন ব্যতিক্রম ছাড়া এই উপাদানগুলো পাওয়া যায়। তার মানে ওই 5টা ব্যতিক্রমের মধ্যে না পড়ে এবং এই উপাদানগুলোর যে কোনো একটা পাওয়া যায়। তাহলে 1 নাম্বার কি বলতেছে, যদি ওই ব্যক্তি মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে মৃত্যু ঘটায়, অথবা যে জেনে শুনে এমন আঘাত করে যার কারণে মৃত্যু ঘটতে পারে কিন্তু মৃত্যু ঘটে গেল, অথবা শারীরিকভাবে এমন আঘাত করলো যেটা স্বাভাবিকভাবেই মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, অথবা কোনো প্রকার কারণ ছাড়াই, কোনো অজুহাত ছাড়াই এমন প্রকার বিপজ্জনক মারাত্মক ডেঞ্জারাস কাজ করে যেখানে যে প্রায় নিশ্চিতভাবে ব্যক্তির মৃত্যু ঘটবে বা মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে, এমন গুরুতর আঘাত করে, এবং ব্যক্তি এই কাজটা করে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই। এখন যদি আমরা দেখি যে এরকম একটা অনেক পুরাতন কেস ল ছিল, যে এই পরেরটা কেমন হইতে পারে।
কি করছে, একজন মহিলা সে বাড়ি থেকে পালিয়ে যাবে, স্বামীর সাথে তার ঝগড়া, সে রাতের বেলা ঘর থেকে বাইর হইল, তার সাথে তার 2 বছরের বাচ্চাও ছিল। তো স্বামী পরে টের পাইলো, তার পিছন পিছন যাইতেছে, তো মহিলা টের পাইছে যে স্বামী তাকে আসতেছে ফেরত নেওয়া যাওয়ার জন্য। তখন সে একটা উঁচু জায়গা থেকে সে কি করলো, লাফ দিল। কিসের জন্য? স্বামী থেকে বাঁচার জন্য। লাফ দেওয়ার পরে তার যে 2 বছরের বাচ্চা সেটা মারা গেছে। এখন এই রকম ক্ষেত্রে কি হবে? এটা হত্যা হবে, নরহত্যা হবে, কি হবে, কারণটা কি? তো এখন এইখানে দেখেন যে মহিলার কিন্তু কোনো ইন্টেনশন কিন্তু ছিল না যে সে তার বাচ্চাকে মেরে ফেলবে। সে নিজে বাঁচতে চাইছিল, কিন্তু তার এই ঝাঁপ দেওয়ার ফলে বাচ্চাটা যে মারা যাবে এতটুকু তার নলেজ ছিল কি ছিল না, এটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। আর সে এই যে বিপজ্জনক কাজটা করতে যাচ্ছে, এইটা কি সে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই করতে যাচ্ছে, না যুক্তিসঙ্গত কারণ ছাড়া না? তো ওই সর্বশেষ এই মামলার রায় হলো যে হ্যাঁ, এই যে ঝাপটা দিছে এটা তো খুব মারাত্মক ডেঞ্জারাস, এতটুকু নলেজ তো তার আছে যে এখান থেকে পড়লে বাচ্চাটা মারা যাবে, কিন্তু ওই কাজটা সে একটা যুক্তিসঙ্গত কারণ সহকারে করতেছে, যে তার স্বামী অত্যাচার করে, সে পালিয়ে যাচ্ছে, যদি ধরা পড়ে তাইলে আবার নিয়ে যাবে। তো তার পিছনে একটা তার কি ছিল, জাস্টিফাইবল একটা কারণ ছিল। তো এই জন্য মার্ডারের ক্ষেত্রে বলতেছে, যদি আপনি যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া এমন মারাত্মক কাজ করেন যার কারণে অল প্রবাবিলিটি ব্যক্তি মারা যাবেই যাবে, অথবা তার এই যে আপনি আঘাতটা করেছেন আপনার নলেজ আছে যে ব্যক্তি মারা যাবেই, তার মানে আপনি মার্ডার করে বসে আছেন। তো এখন আমরা আর একটু বিস্তারিত দেখার চেষ্টা করি, যে ব্যতিক্রমগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। 299 ধারা থেকে যদি প্রশ্ন আসে আর যে জিনিসগুলো লিখতে হবে সংক্ষেপে আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে কালপেবল হোমোসাইড হচ্ছে যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির মৃত্যু ঘটায়, আর সেখানে তাহলে 299-তে আমরা দেখলাম যে কালপেবল হোমোসাইড বা নিন্দনীয় নরহত্যাটা যদি হইতে হয় 3টা উপাদানে যে কোনো একটা উপাদান যদি আমরা দেখাইতে পারি, তখন আমরা যে কোনো একটা হোমোসাইডকে কালপেবল হোমোসাইডে নিয়ে আসতে পারবো। 1 নম্বরে যদি আমরা দেখাইতে পারি যে এই ব্যক্তি যে আরেকজন ব্যক্তির মৃত্যু ঘটাইলো, এখানে তার একটা ইন্টেনশন ছিল, যে তাকে মেরে ফেলার ইন্টেনশন ছিল, তাহলে আমরা কালপেবল হোমোসাইডে নিয়ে আসব। 2 নম্বর, যে তার তো কোনো ইন্টেনশন তার ছিল না, তাকে মেরে ফেলবে এমন কোনো ইন্টেনশন নয়, কিন্তু শারীরিকভাবে সে এমন আঘাত করছে যার কারণে ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, নাও ঘটতে পারে, কিন্তু ব্যক্তি মারা গেল। তো সেরকম ক্ষেত্রেও কালপেবল হোমোসাইড হয়ে যাবে। অথবা তার কোনো ইন্টেনশনও নাই, সে কোনো শারীরিক আঘাতও করে নাই, কিন্তু সে এমন একটা কাজ করতেছে, তার এতটুকু জ্ঞান আছে যে এই কাজের দরুন ব্যক্তির মৃত্যু ঘটতে পারে আর ব্যক্তি মারা যায়, তখন আমরা বলবো যে ব্যক্তি কি করলো, কালপেবল হোমোসাইড করলো। এখন এই 299 ধারায় 3টা ব্যাখ্যা দিয়ে কালপেবল হোমোসাইডটাকে আরও বিস্তারিতভাবে তুলে ধরছে। বলতেছে যদি এমন কোনো দৈহিক আঘাত করেন যেখানে ব্যক্তি পূর্ব থেকেই কি রোগে আক্রান্ত, শারীরিক অক্ষমতা আক্রান্ত, একটা অসুস্থ ব্যক্তিকে আপনি কি করলেন, তাকে শারীরিকভাবে আঘাত করলেন, তো আপনার আঘাতের কারণে সে মারা গেল। এখন আসামি কি এই অজুহাত নিতে পারবে যে সে তো আগে থেকেই অসুস্থ, আগে থেকেই অক্ষম, আমি কি তাকে মারছি নাকি? তো এই ব্যাখ্যা বলতেছে যে না, যেহেতু শারীরিকভাবে সে অক্ষম ছিল, অসুস্থ ছিল, সেটা ভিন্ন জিনিস। আপনার কারণে তার মৃত্যুটা ত্বরান্বিত হয়েছে, হয়তো সে আরো 10 দিন পরে মারা যেত, কিন্তু আপনি তাকে 10 দিন আগেই মেরেছেন। অতএব আপনার মৃত্যুর কারণটা আপনি ঘটাইছেন বলে আমরা ধরে নিব, অতএব আপনার বিরুদ্ধে কালপেবল হোমোসাইডের মামলা চলবে। তাহলে কোনো অসুস্থ, অক্ষম, যে মারা যাচ্ছে যাচ্ছে এরকম ব্যক্তিকেও যদি আপনি শারীরিকভাবে আঘাত করে মৃত্যু ঘটান, আইন ধরে নেবে মৃত্যু ঘটানোর বা ত্বরান্বিত করার পিছনে আপনিই দায়ী। তাহলে আসামি এক্ষেত্রে সুবিধা পাবে না, আসামি কালপেবল হোমোসাইডে অভিযুক্ত হবে। 2 নম্বরটাতে যেটা বলতেছে সেটা হচ্ছে যে যদি আপনি কাউকে দৈহিক আঘাত করেন, এই আঘাতের কারণে কনসিকুয়েন্সে পরবর্তীতে তার মৃত্যু ঘটে, তখন এই আঘাতকারী এই অজুহাতটা নিতে পারবে না যে উপযুক্ত যদি তার ভালো চিকিৎসা করা হইতো, যথাসময়ে যদি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হইতো, তাহলে সে উপযুক্ত চিকিৎসা পেয়ে প্রতিকার পেয়ে তার মৃত্যু ঘটতো না। তো এই 2 নম্বর ব্যাখ্যা বলতেছে যে তার চিকিৎসা করাক বা না করাক, উপযুক্ত সে
কোনো প্রকার প্রতিকার নেক বা না আনেক তার দেখার বিষয় না। আপনার শারীরিক আঘাতের কারণে ব্যক্তি মারা গেছে, অতএব আসামি এখানে কোনো প্রকার সুবিধা পাবে না। তার মানে কোনো ব্যক্তিকে শারীরিক আঘাতের কারণে, শারীরিক যে আঘাতটা করছেন এর কারণে যদি মৃত্যু ঘটে, এই রকম ক্ষেত্রে ওই আসামি এই এক্সকিউজ নিতে পারবে না যে যথাসময়ে তার চিকিৎসা করা হইলে সে বাঁচত, এই ক্ষেত্রে আমি দায়ী না, এই এক্সকিউজ তাকে নিতে দেওয়া হবে না। 3 নম্বর ব্যাখ্যা একটা জিনিস বলে যে মাতৃগর্ভে যেই শিশু নবজাতক যারা আছে, গর্ভাশয় অর্থাৎ মিসক্যারেজ যেগুলো করানো হয়, এগুলো কোনো কালপেবল হোমোসাইডের মধ্যে আসবে না। মাতৃগর্ভে শিশুর মৃত্যুর কারণ হিসাবে এটাকে আমরা হত্যাকাণ্ড বলবো না, কালপেবল হোমোসাইড আমরা বলবো না। তার মানে যত প্রকার মহিলার গর্ভপাত করানো হয় এগুলো কালপেবল হোমোসাইডে আসে না, এগুলোর জন্য পৃথক পৃথক আমাদের সেকশন আছে, ধারা আছে। তবে এখানে একটা ব্যতিক্রম দিয়ে বলতেছে, যদি ওই শিশুটার কোনো অংশ দুনিয়াতে প্রবেশ করে, মানে মায়ের গর্ভ থেকে বের হয় সামান্য অংশ যদি বের হয়, চাই সে সম্পূর্ণরূপে শ্বাস প্রশ্বাস গ্রহণ করুক বা না করুক, তো সামান্য অংশ বের হওয়ার পরেও যদি কেউ তাকে কি করে মৃত্যু ঘটায়, তখন সেটা গিয়ে কালপেবল হোমোসাইড হবে। আর ইন জেনারেল মায়ের গর্ভে, মাতৃগর্ভে শিশুর যে হত্যা সেটা কালপেবল হোমোসাইডের মধ্যে আসবে না। তো যখন আপনার 299 থেকে প্রশ্ন আসবে, আপনাকে এই 3টা ব্যাখ্যা সহ অবশ্যই দিতে হবে। এখন আসি আমরা 300 ধারাটা অলরেডি আমরা পড়িয়ে দিলাম, যে ক্ষেত্রে আপনার মৃত্যু ঘটানোর উদ্দেশ্য থাকবে। শারীরিক আঘাতটা আপনি জেনে শুনে করবেন, যার কারণে মৃত্যু ঘটতেও পারে নাও ঘটতে পারে, কিন্তু মৃত্যু ঘটে গেল। মূল কথাটা হচ্ছে জেনে শুনে, মানে ওই ব্যক্তি আগে থেকে অসুস্থ বা তার স্পেসিফিক কোনো শারীরিক দুর্বলতা আছে, আপনি সেখানে আঘাত করলেন। আরেকটা হচ্ছে যে শারীরিক আঘাতটা স্বাভাবিকভাবেই মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। কেউ কি করলো, তার গর্দান সে ছুরি দিয়ে কেটে দিল, তো ব্যক্তি মারা যাবেই। আর এমন মারাত্মক বা ভয়ানক কাজ যাতে সকল সম্ভাবনা ব্যক্তি মারা যাবেই যাবে, অথবা শারীরিক আঘাতটা এমন যার কারণে ব্যক্তি মারা যাবেই যাবে, তাহলে আপনি কি করেন, যদি ওইটা কোনো অজুহাত ছাড়াই করে, তাহলে আপনি মৃত্যু ঘটাইলেন। এখন আরেকটা প্রশ্ন সেটা আমরা যেটা বললাম যে কখন আমাদের এই অপরাধজনক হত্যা হিসাবে গণ্য হবে না, মানে এই যে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, তাহলে হোয়েন কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হবে, এটা হচ্ছে আমাদের ওই 5টা ব্যতিক্রম। মূল কথাটা কি, যখন আপনি গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, মারাত্মক এবং হঠাৎ উত্তেজিত হয়ে কাউকে যদি মেরে ফেলান, সেখানে যতই হত্যার উপাদান থাকুক, যদি এতটুকু প্রমাণ করা যায় এখানে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন ছিল, তাইলে ওইটা আর হত্যা হবে না, ওইটা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের শাস্তিতে যাবে, ওইটা কালপেবল হোমোসাইড হবে না। এই জিনিসটা মনে রাখবেন, যেটা হত্যা না হয়ে ফেরত আসতেছে ওইটা কালপেবল হোমোসাইড না। কারণ শাস্তির ক্ষেত্রে যখন আপনি পড়তে যাবেন 304-এ কিন্তু বলা নাই যে কালপেবল হোমোসাইডের শাস্তি, বলা আছে যে কি কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, তাইলে আপনার টোটাল জিনিসটা বুঝে আসবে যে কালপেবল হোমোসাইডের শাস্তি আইনে দেওয়া নাই, দেওয়া আছে কি কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের শাস্তি। এরপরে হচ্ছে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া আপনি যদি আত্মরক্ষার অধিকারের সীমা অতিক্রম করে তা কারো মৃত্যু ঘটান, তখন সেটা হত্যা হবে না, তখন সেটা আমরা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। খারাপ উদ্দেশ্য ছাড়া সরকারি কর্মকর্তা অথবা তাকে সাহায্যকারী যখন ক্ষমতার বাইরে গিয়ে কাউকে হত্যা করবে, আর পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ যে কোনো ঝগড়া বিবাদের সময় হঠাৎ উত্তেজিত হয়ে যদি কাউকে আপনি হত্যা করেন, ওইটা হত্যা হিসাবে গণিত হবে না। আর 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তির সম্মতিতে যদি তার মৃত্যু ঘটান, তাহলে সেটা হত্যা হিসাবে পরিগণিত হবে না। তাহলে আমরা যখনই এখন কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার এবং অ্যামাউন্টিং টু মার্ডার লিখব, পার্থক্য যদি আসে তাইলে আপনার মাথায় এতটুকু যাওয়ার কথা যে এই 5টাতে আমাদের কি হইল, নট অ্যামাউন্টিং টু মার্ডার। তাহলে কোনগুলো মার্ডার হবে, যখন কোনো প্রকার মারাত্মক উত্তেজনা ছাড়াই আপনি কারো কী করবেন, মৃত্যু ঘটাবেন, যখন পূর্ব পরিকল্পনা সহকারে মৃত্যু ঘটাবেন, এটা থেকেই আপনি পার্থক্যগুলো বানাবেন। যখন পূর্ব পরিকল্পনা ছাড়া ছিল কি নট অ্যামাউন্টিং টু মার্ডার, কিন্তু যখন আপনি পূর্ব পরিকল্পনা সহ আত্মরক্ষার অধিকারের নামে সেই সীমা অতিক্রম করে মৃত্যু ঘটাবেন,
এরপরে যখন খারাপ উদ্দেশ্য ছাড়া এখানে আছে, অ্যান্সারে লিখবেন যখন খারাপ উদ্দেশ্য ছাড়া সহ সরকারি কর্মকর্তা কি করবে, তার ক্ষমতার বাইরে গিয়ে সে হত্যা করবে। যখন পূর্ব পরিকল্পনা করবেন, পূর্ব পরিকল্পনা করে ঝগড়া বিবাদের মধ্যে কারো মেরে ফেলবেন। আর এই যে 18 বছরের বেশি বয়স্ক দেওয়া আছে তার সম্মতিতে, তো এই ক্ষেত্রে আপনি 18 বছরের কম বয়স্ক ব্যক্তি নিয়ে আসতে পারেন। তো এইটা হচ্ছে আপনার পার্থক্যের মূল জিনিস। আশা করি কিছুটা হইলেও বুঝতে পারছেন। মোটামুটি এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যারা এই প্রবলেমেটিক প্রশ্নগুলো চিন্তা করেন যে কেমন আসবে, প্রতিবারে ভিন্ন ভিন্ন আসে, প্রশ্ন তো আর বেশি থাকে না, আপনার একটা বা দুটাই থাকে। তো এর জন্য বলা খুব কঠিন যে কোনখান থেকে আসবে। তবে আপনি চাইলে যেই 299 এবং 300 ধারায় যেই বেয়ার অ্যাক্টে যেই সমস্যাগুলো দেওয়া আছে ওইগুলা দেখতে পারেন, অনুসরণ করতে পারেন, যেখানে কোন জিনিসটা ঘটতেছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি কিছুটা হইলেও আপনাদের উপকার হবে। আর সম্ভবত কালকে তো ক্লাস নাই, পরের দিন আছে, তো বৃহস্পতিবার আমরা বাকি যে দুটা জিনিস আছে, একটা হচ্ছে সিআরপিসি আর সিপিসি, দুটারই ওভারভিউ দিয়ে দিব। এবং দেখা যাক শুক্রবারে যদি সম্ভব হয় টোটাল 7টা সাবজেক্ট সম্পর্কে আরও ধারণা